আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের গল্প জমদুয়ারে পড়ল কাটা। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্পটির রচনাকাল প্রাক পূজা 94, পুস্তকাগারে প্রকাশ বইমেলা 95, প্রচ্ছদ পরিকল্পনা খালেদ চৌধুরী, প্রচ্ছদ আলোকচিত্র প্রসেনজিৎ দাশগুপ্ত, অলঙ্করণ সন্দীপন ভট্টাচার্য, অলোকানন্দা সেনগুপ্ত। এই বইটি লেখক উৎসর্গ করেছেন তারাপ্রসাদ শিকদার এবং সুস্মিতা শিকদার, বাঁকুড়া। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের গল্প জমদুয়ারে পড়ল কাটা। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। আজ নিয়মের ব্যতিক্রম ঘটল। সন্ধ্যা 7:30, টিভিতে সংবাদ পরিবেশিত হচ্ছে। রানুদেবী একাই শুনছেন। বাসু সাহেব আজ আদালতে যাননি। সারাদিন একটি বই পড়েছেন, ম্যামালস অব দ্য ওয়ার্ল্ড, এপি ওয়াকারের লেখা। দুনিয়ার তাবৎ স্তন্যপায়ী জীবের বিষয়ে হঠাৎ কেন এই কৌতূহল বলা শক্ত, তবে ওর ধরনটাই ওই রকম। ক্রমাগত বিষয় থেকে বিষয়ান্তরে উত্তরণ, যেন জ্যাক অব অল ট্রেডস হবার ব্রত নিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সারাদিন বই মুখে বসে থাকাটা আবার বরদাস্ত হয়নি রানীদেবীর। তাই তার তাড়নায় বিকালে এক চক্কর ঘুরে এসে আবার গিয়ে বসেছেন লাইব্রেরি ঘরে। কম্বাইন্ড হ্যান্ড 20-এ এতদিনে সে প্রায় পুরাতন ভৃত্য হতে বসেছে। নিঃশব্দে ওর নাগালের মধ্যে টিপয়ে সাজিয়ে দিয়ে গেল সিভাস রিগালের বোতল, বরফের টুকরো, কাজু বাদামের প্লেট, গ্লাস আর টংস। বাসু বইটা খুলে বসলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বুঁদ হয়ে গেলেন বইটাতে। কত বিচিত্র, কত অজানা জীবিনা বিবর্তিত হয়েছে সূর্যের এই তৃতীয় গ্রহে। হঠাৎ দ্বার প্রান্তে এসে উপস্থিত হলেন রানীদেবী, তার হুইল চেয়ারে পাক মেরে। বাসু চোখ তুলে দেখে বললেন, এটাই ফার্স্ট পেগ। হেসে ফেলেন রানী, বলেন, তোমার পেগের হিসাব রাখতে আসিনি। যথেষ্ট বয়স হয়েছে তোমার, অন্তত হিসাব করে হুইস্কি খেতে পারার মতো বয়স। আমি এসেছি অন্য একটা কথা বলতে। বলো। একটি মেয়ে তোমার সঙ্গে দেখা করতে চায়। মক্কেল? এই অসময়ে? কি নাম? নাম বলেনি, বলতে চাইছে না। জানি না তুমি ওকে মক্কেল বলে স্বীকার করে নিলে নামধাম জানাবে কিনা। বয়স কত? ঠিক বলতে পারছি না। 17, 18, 19, 20 কিছু একটা হবে। না, তাহলে হবে না। 17 আর 19-এ অনেক ফারাক আইনের চোখে। মোট কথা সাবালিকা তো? না, আমারই ভুল। 17 নয়, সাবালিকা সে নিশ্চয়ই। তাহলেই হলো। সেক্ষেত্রে সংবাদটা ইন্টারকমের মাধ্যমে না জানিয়ে সশরীরে হাজিরা দেবার হেতুটা কি? বাই ইয়োর ওন অ্যাডমিশন, পেগের হিসাব রাখতে নয় যখন। হেতু আছে, একটা নয়, দুটো। প্রথমত একটা খবর তোমাকে জানানো দরকার। সেটা তোমার সঙ্গে ওর সাক্ষাতের আগেই। মেয়েটার সঙ্গে ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ ছাড়াও আছে মাঝারি মাপের কালো রঙের একটা অ্যাটাচি কেস। সেটা থাক দেওয়া কারেন্সি নোটে বোঝাই। বলো কি? কি করে জানলে? ও যখন আসে তখন আমি ভিতরের ঘরে বসে টিভি দেখছি। বিশু ওকে রিসিপশনে বসিয়ে আমাকে খবর দেয়। মেয়েটি বুঝতে পারেনি আমি একেবারে নিঃশব্দে আসব, পদশব্দ হবে না আমার হুইল চেয়ারে। আমি যখন ঘরের মাঝামাঝি এসে গেছি তখনই ও আমাকে দেখতে পায়। তাড়াহুড়ো করে অ্যাটাচি বন্ধ করে আমার দিকে তাকায়। ধরা পড়ে যাওয়ার চাহনি। তার আগেই আমি কিন্তু অ্যাটাচির ভিতরটা এক নজর দেখে নিয়েছি। বুঝলাম। কত টাকা আছে ওর ব্যাগে? আন্দাজে কি মনে হলো তোমার? তা কেমন করে বলবো? 50 টাকার নোটের বান্ডিল মনে হলো, পাশাপাশি থাক দেওয়া। কিন্তু
সবটাই যে নোটের বান্ডিল তা নাও হতে পারে, হয়তো নিচের দিকে ওর শাড়ি ব্লাউজ তোয়ালে বা বইপত্র আছে। বাসু সাহেব মাথা নেড়ে বললেন, এটা তোমার ব্যারিস্টার গৃহিণীর উপযুক্ত কথা হলো না রানু। সেক্ষেত্রে মেয়েটি নোটের বান্ডিল নিচে রেখে তোয়ালে চাপা দিত, তার উপর শাড়ি ব্লাউজ বইপত্র সাজাতো, তাই নয় যাতে ডালাটা খুললেই। তা বটে। সে যা হোক, তুমি তখন দুটো হেতুর কথা বলেছিলে। দ্বিতীয়টা? দ্বিতীয় হেতু, আশঙ্কা ছিল তুমি যদি এই অবেলায় ওকে ফিরিয়ে দাও। নামধাম জানো না, কি বিপদ তা জানো না, অথচ অর্থাভাব যে নেই তা জানো, তবু দর্শন মাত্র ও তোমার মন জয় করেছে। মেয়েটি কি খুব সুন্দরী? না, তবে নিষ্পাপ সরল চেহারা, ভারী মিষ্টি দেখতে। শুধু তাতেই? এবার রানীর নয়ন নত হল। মেদিনী নিবদ্ধ দৃষ্টিতে বললেন, হ্যাঁ তাতেই। ওর বয়সটা যে। মাঝপথেই থেমে গেলেন। বাসু কুঞ্চিত ভ্রুভঙ্গে সওয়াল করলেন, বয়সটা কি? সে তো 18-19। নতনেত্রেই নিম্ন কণ্ঠে জবাব দিলেন রানী। এই হুইল চেয়ারটা যদি এ বাড়িতে আদৌ না আসতো, তাহলে আজ ওই বিশেষ বয়সের একটি মেয়ে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ান বাসু সাহেব। দুহাতে রানীর দুটি বাহুমূল চেপে ধরে বলেন, আই এম সরি। না না, এতে সরি হবার কি আছে? আছে রানু, আছে। এবার আমি বোকার মতো প্রশ্নটা করে বসেছি। ব্যারিস্টার গৃহিণীর স্বামীর উপযুক্ত নয় ওই প্রশ্নটা। আমার আন্দাজ করা উচিত ছিল কেন তোমার এই চঞ্চলতা। চলো যাই, দেখি মেয়েটি কি বিপদে পড়ে অসময়ে ছুটে এসেছে। মাছের কাটায় এ প্রসঙ্গের ব্যাখ্যা আছে। প্রায় 10 বছর আগে যে দুর্ঘটনায় রানীদেবী পঙ্গু হয়ে যান, সেই দুর্ঘটনাতেই নিহত হয়েছিল এদের কিশোরী কন্যা মিঠু, একমাত্র সন্তান। লাইব্রেরি ঘরে সিভাস রিগালের বোতলটার পাদমূলে উপর করে পড়ে থাকলো এই দুনিয়ার যাবতীয় স্তন্যপায়ী প্রাণী, যারা একটি স্বাধিকার প্রমত্ত দ্বিপদী প্রজাতির উৎপীড়নে অবলুপ্তির মহানেপথ্যে ডোডো ডাইনোসরদের সমগোত্রীয় হতে চলেছে। বাসু সাহেব তার সহধর্মিণীর হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে এগিয়ে চললেন বাইরের ঘরের দিকে। রিসেপশনের কাছাকাছি এসে রানীর চাকা চেয়ারের পিঠ থেকে হাত দুটি সরিয়ে নিলেন। বললেন, যাও, ওকে পাঠিয়ে দাও। চেম্বারে ঢুকে নিজের চেয়ারে গিয়ে বসলেন। রানী চেয়ারে পাক মেরে এগিয়ে গেলেন রিসেপশন কাউন্টারের কাছে। একটু পরেই বাইরের দিক থেকে ঘরে ঢুকলো একটি তরুণী। ঠিকই আন্দাজ করেছিলেন রানী, বছর 20 কাছাকাছি তার বয়স। হালকা কোবাল্ট ব্লু রঙের সিনথেটিক শাড়ি, সঙ্গে একই রঙের ম্যাচ করা হাফহাতা ব্লাউজ, ওই রঙেরই টিপ, দুল এবং গলায় হারের লকেট। এত খুঁটিয়ে সচরাচর দেখেন না বাসু মেয়েদের সাজ পোশাক। আজ ওকে দেখেই ওর মনে পড়ে গেল মেয়েটি গেন্সবরো ব্লু বয়ের স্ত্রীয়াম ই ব্লু গার্ল, তাই এত খুঁটিয়ে দেখা। বাসুর নির্দেশে মেয়েটি দর্শনার্থীদের নির্দিষ্ট একটি চেয়ার দখল করে বসল। অ্যাটাচি পাশে নামিয়ে রাখল না, রাখল কোলের ওপর। বাসু বলেন, বলো মা, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? কিভাবে শুরু করবে ও বোধহয় স্থির করে উঠতে পারছিল না। হঠাৎ মন স্থির করে বলে ওঠে, দেখুন, একটি বিশেষ কারণে আমি নিরুদ্দেশ হয়ে যেতে চাই। আমি চাই না আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। বাক্যটা ওর শেষ হয় না। বাসু মাঝপথেই বলে ওঠেন, নিরুদ্দেশ না নিখোঁজ? আগে নিরুদ্দেশ মানে উদ্দেশ্যবিহীন, বাউন্ডুলের মতো। খ্যাপা যেমন পরশ পাথর খুঁজে ফিরিত, ঠিক সেভাবে নয়। কারণ খ্যাপার লক্ষ্য ছিল স্থির, পরশ পাথর। তুমি বোধহয় বিশেষ উদ্দেশ্য নিয়ে নিখোঁজ হতে চাইছ, নিরুদ্দেশ নয়। ওই যাদের ফটো টিভিতে দেখানো হয়, ভবানী ভবনের মিসিং স্কোয়াডে খবর দেবার আবেদন জানিয়ে, তাই নয়। জবাবে মেয়েটি যা বলল তা ভিন্ন প্রসঙ্গ।
এক গ্লাস জল খাবো। খাবে নয়, পান করবে। জলটা খাদ্য নয়। দিচ্ছি। বেলের আওয়াজ শুনে বিশু এলো। পরক্ষণেই আদেশ মতো নিয়ে এলো এক গ্লাস জল। রানীদেবীর ট্রেনিংয়ে কায়দা মাফিক, অর্থাৎ নিচের ট্রে, উপরে ডিশ দিয়ে ঢাকা। মেয়েটির শুকিয়ে ওঠা কণ্ঠনালী স্বাভাবিক হবার পর বাসু প্রশ্ন করেন, কি নাম? কার? আমার? না তো কি, যার আতঙ্কে নিখোঁজ হতে চাইছো তার? মেয়েটি নতনয়নে বললে, আমার নামটা জানাতে অসুবিধা আছে। তা তো হতেই পারে। সেক্ষেত্রে তোমাকে মক্কেল বলে মেনে নিতে আমারও অসুবিধা আছে। তুমি এসো মা। মেয়েটি রীতিমতো ভয় পেয়ে যায়। বলে, আমার আশঙ্কা ছিল এই ক্লায়েন্টের নাম ঠিকানা জানা না থাকলে আপনি আমার কেস নেবেন না। কিন্তু একটু ভেবে দেখুন স্যার, আমি যদি শিখা দত্তের মতো একটা বানানো নাম ঠিকানা আপনাকে দিতাম, তাহলে আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে একটা রিটেইনার নিতেন, মক্কেল বলে স্বীকার করতেন, তারপর মিথ্যে নাম ঠিকানার জন্য সময় নষ্ট করতেন। শিখা দত্তকে? কার কথা বলছো? বাহ, ছন্দারায়, কৌতূহলী কোণের কাটায়। বাসুকে মনে মনে স্বীকার করতে হলো মেয়েটি সওয়াল জবাবে পোক্ত। প্রথম ওভারের ইনসুইঙ্গারে ঘাবড়ে গেছিল বটে, কিন্তু আনাড়ি ব্যাটসম্যান ও নয়। বললেন, অলরাইট, বলো কি তোমার বিপদ? বিশ্বাস করুন স্যার, আমি কোনো অন্যায় করিনি, না ধর্মত না আইনত, কিন্তু বিশেষ কারণে কোনো একজন ধুরন্ধর লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে, আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাইছে। পুলিশে তোমাকে ধরতে পারে কোনো একটি বিশেষ অপরাধের চার্জে। তা তুমি সেটা করে থাকো বা নাই করো, অপরাধটা কি জাতীয় তা আন্দাজ করতে পারছো? ধরুন খুন। ধরুন খুন। তার মানে পুলিশে তোমাকে কোন অপরাধের আসামি হিসেবে খুঁজছে তাও তুমি জানো না? কোনো অপরাধ আদৌ সংঘটিত হয়েছে কিনা সেটুকু অন্তত জানো কি? আগে না। সেটা এমবেজমেন্ট হতে পারে কি? মানে? এমব্লেজমেন্ট বোঝো না? কালো বাংলায় যাকে বলে তহবিল তছরূপ। কালো বাংলায়? হ্যাঁ তাই। তহবিল তছরূপ করলে যে টাকা হাতে আসে তা ব্যাংকে ডিপোজিট করা যায় না। অ্যাটাচি কেস বোঝাই করে পথে পথে ঘুরে বেড়াতে হয়, সেটা কালো টাকা। তাই এমবেজমেন্টের বঙ্গানুবাদ সাদা বাংলায় হয় না। যতক্ষণ সেটা তহবিলে আছে ততক্ষণ সেটা সাদা, তছরূপ হয়ে গেলেই কালো। মেয়েটি নতনয়নে বললে, একবার বলেছি, আবারও বলি, আমি জ্ঞানত অজ্ঞানত কোনো অন্যায়, পাপ বা আইনত কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার অত্যন্ত প্রিয় একজনকে বিপদ থেকে বাঁচাতে চাইছি। নিশ্চয়ই সেটা পাপ কাজ নয়, অপরাধ নয়। তার মানে তোমার সেই অত্যন্ত প্রিয়জনটি কিছু একটা অপরাধ করেছে, খুন, চুরি বা তহবিল তছরূপ? আমি তা বলিনি, কারণ আমি তা এখনো জানি না। আমার পিছনে যে অদৃশ্য শয়তানি শক্তি কাজ করে চলেছে, আমার বিশ্বাস তার পিছনেও সেই অশুভ শক্তি একই উদ্দেশ্যে কাজ করে চলেছে। অলরাইট, তুমি আমার কাছে কি জাতীয় সাহায্য চাইছো? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আমি অবিলম্বেই কোনো একটা ফাঁদে পড়ে যাব, আমাকে পুলিশে গ্রেপ্তার করবে। তৎক্ষণাৎ আমি আপনার সাহায্য চাইব, তাই কিছু অগ্রিম রিটেইনার দিয়ে যেতে চাই। মিথ্যা অভিযোগে, মানে ওদের শয়তানিতে যদি ধরা পড়ি, তাহলে যেন বলতে পারি আপনি আমার অ্যাটর্নি। আপনার অনুপস্থিতিতে কারো কোনো প্রশ্নের জবাব আমি দেব না। বাসু জানতে চান, তুমি বিবাহিত? না স্যার। তা তুমি আমার সাহায্য যখন টেলিফোনে চাইবে, তখন আমি কেমন করে বুঝবো যে তুমি টেলিফোনের ও প্রান্তে আছো? তোমার গলার স্বর টেলিফোনে কেমন শোনায় তাও তো আমি জানি না। মেয়েটি বললে, ঠিক আছে, একটা সংকেত বা কোড নম্বর দিয়ে আমি আমার পরিচয় দেব। কি কোড নম্বর? 362436। হঠাৎ
এমন একটা অদ্ভুত নম্বর। মেয়েটি নতনয়নে বললে, ওটা আমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স। বাসু সাহেব এ পাশে ফিরে তাকিয়ে দেখলেন রানী তার ইনভ্যালিড চেয়ারে কথোপকথনের নোট রেখে যাচ্ছেন। তার কোনো ভাবান্তর হলো না, স্বামীর সঙ্গে চোখাচোখি পর্যন্ত হলো না। বাসু সাহেব মেয়েটিকে বললেন, সচরাচর এমন শর্তে আমি কোনো মক্কেলের কাছে রিটেইনার গ্রহণ করি না, কিন্তু একটি ব্যতিক্রম ক্ষেত্র হিসেবে তুমি 100 টাকা জমা দিয়ে যেতে পারো। তোমার কোড নম্বরে আহ্বান পেলে আমি হাজতে গিয়ে তোমার কথা শুনবো। মেয়েটি কালো অ্যাটাচিটায় হাত দিল না। ভ্যানিটি ব্যাগ খুলে একটা 50 টাকার বান্ডিল বার করে দুখানি নোট বাড়িয়ে ধরে। বাসু বলেন, রসিদটা কি নামে হবে? 362436। মেয়েটি লজ্জা পেল, বললে, রসিদের প্রয়োজন নেই। তোমার না থাকলেও আমার আছে, আইনের প্রয়োজনে, ইনকাম ট্যাক্সের প্রয়োজনে। ঠিক আছে, নামটা যখন জানবো তখন কাউন্টার ফয়েলে বসিয়ে দেব। মেয়েটি উঠে দাঁড়ায়, বলে, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন স্যার। আপনার কীর্তিকাহিনী কাটা সিরিজের কল্যাণে আমার ভালোভাবেই জানা ছিল। আপনাকে ধন্যবাদ আমি দেব না, তবে একটা প্রণাম করব। মেয়েটি সামনের দিকে ঝুঁকে পড়তেই বাসু সাহেব ঠ্যাং জোড়া টেনে নিলেন, বললেন, অজ্ঞাত কুলশীলার রিটেইনার নেওয়া যায়, কিন্তু প্রণাম নেওয়া যায় না মা। তোমার পরিচয়টা যেদিন পাবো সেদিন প্রণামটাও নিব। মেয়েটি এক মুহূর্ত ইতস্তত করল, মনে হলো সে আহত হয়েছে। তারপর দুহাত তুলে দুজনকে নমস্কার করে বেরিয়ে গেল, ওর টেবিলের ওপর দুটো 50 টাকার নোট নামিয়ে দিয়ে। বাসু সাহেবের লক্ষ্য হলো এতক্ষণে তার ধর্মপত্নী নোট বই বন্ধ করে ওর দিকে তাকিয়েছেন। বললেন, কি বুঝছো? কতটা সত্যি, কতটা ভেজাল? রানী নির্বিকার ভাবে বললেন, শেষ দুটো সত্যি, প্রথমটা ভেজাল। তার মানে কোড নাম্বারটা ওর নিজের ভাইটাল স্ট্যাটিস্টিক্স নয়। পরদিন সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরে এসে বাসু সাহেব দেখলেন বাড়ির বাকি 3 জন বাসিন্দা বাগানে বেতের চেয়ার পেতে বসেছেন, বিষে চা পরিবেশন করছে। উনি ওর নির্দিষ্ট বেতের চেয়ারটা টেনে নিতেই সুজাতা দৈনিক সঞ্চয় উপাজ ওর একটা পাতা বাড়িয়ে ধরে বলে, দেখুন মামু, আপনার ক্লায়েন্ট বিজ্ঞাপন দিয়েছে। কাল রাত্রে ডিনার টেবিলে কেসটার সম্বন্ধে আলোচনা হয়েছে। বাসু সাহেব ইতিমধ্যে সুকৌশলীকে ওই অজ্ঞাত মক্কেল এবং তার অপরিজ্ঞাত আততায়ী তথা প্রিয়জন সম্বন্ধে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। কৌশিক রাগ করে বলেছিল, প্রাথমিক কিছু ডাটা তো দেবেন, একটা স্টার্টিং পয়েন্ট। সন্ধান নেওয়া শুরু করব কোথা থেকে? বাসু বলেছিলেন, সব সমস্যার শুরুটাই আমার রাত্রির মতো নিরন্ধ্র অন্ধকার, কিন্তু যারা আস্তিক তারা বিশ্বাস করে কোনো অমারাত্রি নিষ্প্রভাত হয় না। কৌশিক বিরক্ত হয়ে বলেছিল, ওসব কাব্য কথা, নিষ্প্রভাত শব্দটা অভিধানে নেই। বাসুও বিরক্ত হয়ে বলেছিলেন, উনি নাকি এককালে কবিতা লিখতেন, অভিধান, মাই ফুট। তাই বিজ্ঞাপনের ওপর চোখ বুলিয়ে বাসু বলেন, কি সুজাতা, কাল বলিনি সন্ধানী দৃষ্টি থাকলে আলোর আভাস ঠিক পাওয়া যাবে? কৌশিক বলে, তা তো যাবে, কিন্তু বিজ্ঞাপনটা দিচ্ছেন কে? আপনার মক্কেল না তার শত্রুপক্ষ? বাসু দ্বিতীয়বার পড়লেন শেষ পৃষ্ঠার ব্যক্তিগত কলমে বোল্ড টাইপে ছাপা বিজ্ঞাপনটা। হিসাবটা মেলাতে চাই, অবিলম্বে এবং নগদে। হোটেল পান্না, রিপন স্ট্রিট, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার আগে। 362436। বললেন, দুটোই হতে পারে, তবে কোড নম্বর পড়ে সহজেই বোঝা যাচ্ছে এটা আমার মক্কেল সংক্রান্ত। সুকৌশলী, কি পরামর্শ দাও? কৌশিক বলে, দৈনিক সঞ্চয় উপাজ অফিসে খোঁজ করব। বৃথা। বিজ্ঞাপনটা যদিও মিস্টিরিয়াস এবং কাউন্টার ক্লার্ক,
তা সে পুরুষই হোক অথবা নারী। বিজ্ঞাপনের শেষ 3টি শব্দ শুনে নিশ্চয়ই বিজ্ঞাপনদাত্রীর দিকে চোখ তুলে তাকাবে, যদি আমার মক্কেলই এটা করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রেও সে তোমাকে কোড নেমে বিজ্ঞাপনদাত্রীর বিষয়ে কিছু বলবে না। এটা কাগজের এথিক্স। কৌশিক বলে, তাহলে আমিও একটা বিজ্ঞাপন দিয়ে আসি কালকের কাগজে, ওই একই জায়গায়। ধরুন বিজ্ঞাপনটা এই রকম: হোটেলের ভিতরে যাব না, ফাঁদ পাতার চেষ্টা করলে সর্বনাশ হয়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার সময় ওই হোটেলের সামনে ফুটপাতে দাঁড়িয়ে থাকবো, 36, 24, 36। বাসু বললেন, কিন্তু কে যাচ্ছ? তুমি না সুজাতা? দুজনেই। ভেবে দেখুন মামু, দুটো সম্ভাবনা। প্রথমত, বিজ্ঞাপনটা আপনার মক্কেল দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ধরে নিতে হবে যে অ্যাটাচি ভর্তি টাকা নিয়ে সে হোটেল পান্নায় অপেক্ষা করছে ব্ল্যাকমেল মেটাতে। তাহলে আরও ধরে নিতে হবে যে ওরা পরস্পরকে চেনে। না হলে প্রাপক হোটেল পান্নায় এসে কেমন করে ওকে খুঁজে বার করবে? রিসেপশনে তো এসে বলতে পারে না 36, 24, 36 কোন ঘরে উঠেছে। দ্বিতীয় সম্ভাবনা, বিজ্ঞাপনটা দিয়েছে ব্ল্যাকমেলার, তাই অবিলম্বে ও নগদ শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার মক্কেল তাকে চেনে, কিন্তু ঠিকানা জানে না, তাই রিপন স্ট্রিটের হোটেল পান্না এসে দিন কয়েক ব্ল্যাকমেলারকে থাকতে হচ্ছে। বাসু বললেন, তোমার যুক্তিটা ঠিকই আছে, তবে সময়টা বদলে নাও। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার বদলে করো বেলা 11টা 7 IST। বুঝেছি, সন্ধ্যা 6টায় হোটেলের গেটে অনেক লোকজন থাকবে। বেলা 11টা 7 হলে মানুষটাকে চিহ্নিত করা সহজ হবে, সে স্ত্রীলোকই হোক অথবা পুরুষ। এই মতোই ব্যবস্থা হলো। দুপুরে বাসু সাহেবের একটা আরবিট্রেশন মামলা ছিল নিজের বাড়িতেই, আদালতে যেতে হয়নি। সন্ধ্যায় কৌশিক ফিরে এসে খবর দিল, রিপন স্ট্রিটের হোটেল পান্না মোটামুটি খানদানি পান্থশালা। 6 তলা বাড়ি, লিফট আছে, বারও আছে। দৈনিক সঞ্চয় উবাচ অফিসেও গিয়েছিল। পূর্ববর্তী বিজ্ঞাপনদাতার কোনো পাত্তা পায়নি, তবে সে নিজে যে বিজ্ঞাপনটি দিয়েছে তার কপিটা দেখালো। 36, 24, 36। হোটেলের ভিতরে নয়, হোটেলের সামনে ট্যাক্সিতে অপেক্ষা করব। বৃহস্পতিবার বেলা 11টা থেকে 11টা 5। একা আসা চাই, তুমি জানো কি। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ সুজাতা এসে পৌঁছালো রিপন স্ট্রিটের হোটেল পান্নায়। ঠিক 11:45 সে হোটেল লাউঞ্জে ঢুকে রিসেপশন কাউন্টারের কাছাকাছি সোফা দখল করে একটা পেপার ব্যাগ খুলে বসল। কাউন্টার ক্লার্কের সঙ্গে ওর চোখাচোখি হলো। সুজাতা বারে বারে তার মণিবন্ধের দিকে তাকাতে থাকে। ভাবখানা, হোটেল লাউঞ্জে 11:15 নাগাদ কারোর সঙ্গে তার জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। কৌশিক এলো আলাদা একটা ট্যাক্সি নিয়ে, ঠিক 11:05। তার পরনে গ্রে রঙের স্যুট, চোখে কালো চশমা, মাথায় টুপি এবং তার কানাতটা এমনভাবে নামানো যাতে মুখটা ভালো দেখা যায় না। কৌশিক বসেছে পিছনের সিটে। ড্রাইভারকে বলেছে হোটেলের ঠিক সামনে ট্যাক্সিটা পার্ক করতে। ট্যাক্সিটা ঠিক হোটেলের সামনে পার্ক করা গেল না, কারণ আগে থেকেই সেখানে একটা অ্যাম্বাসেডর পার্ক করা, তার পিছনে একটা মারুতি। অগত্যা গেট থেকে একটু দূরে গাড়িটা পার্ক করে ট্যাক্সি ড্রাইভার জানতে চাইল কতক্ষণ অপেক্ষা করতে হবে। কৌশিক ওর দিকে একটা 10 টাকার নোট বাড়িয়ে ধরে বলে, এটা তোমার মিটারের ওপর। ট্যাক্সি ড্রাইভার নোটখানা বুক পকেটে রেখে একটা সিগারেট ধরায়। এতক্ষণে সওয়ারির সাজ পোশাকের দিকে তার নজর যায়। 007 মার্কা কিছু পিকচার নিশ্চয়ই তার দেখা আছে। সে মনে মনে খুশি হয়। 11টা বাজল। হোটেল থেকে বেশ কিছু লোক বাইরে এলো, কিছু ঢুকলো। গাড়ির পাশ দিয়ে 2-4 জন যাতায়াত করছে। কেউ যে ওকে বিশেষ নজর করছে তা মনে হলো না কৌশিকের। মিনিট 3 মধ্যেই ওর লক্ষ্য হলো একটি বিশেষ তরুণীকে। ট্যাক্সিটার পাশ দিয়ে সে তৃতীয়বার যখন হেঁটে গেল, বর্ণনা শোনাই ছিল। কৌশিকের চিনতে অসুবিধা হলো না। মেয়েটি কিন্তু ট্যাক্সিটার কাছে এগিয়ে এলো না। কৌশিকও কোনো সাড়া দিল না। চতুর্থবার ট্যাক্সিটার পাশ দিয়ে যাবার সময় সে বেশ কাছে ঘনিয়ে এলো। তাকিয়ে দেখল
ট্যাক্সিটার পিছনের একক যাত্রীটির দিকে, কিন্তু হয়তো যাকে খুঁজছে সে নয় একথা বুঝে নিয়ে দূরে সরে গেল। ফুটপাতের স্টলওয়ালার দোকানে কিছু মাসিকপত্র নাড়াচাড়া করতে থাকে। কৌশিক বুঝল ও ভয় পেয়েছে, যোগাযোগ করবে না। যতক্ষণ কৌশিক ট্যাক্সি নিয়ে চলে না যাচ্ছে মেয়েটি ততক্ষণ স্টল ছেড়ে নড়বে না। অগত্যা কৌশিক মন স্থির করে, ট্যাক্সি ড্রাইভারকে নির্দেশ দেয় পার্ক স্ট্রিটের দিকে যেতে। ট্যাক্সিটা দৃষ্টিপথের বাইরে যাওয়ার পরেও মেয়েটি দাঁড়িয়ে রইল ম্যাগাজিন স্টলে। ট্যাক্সির নম্বরটা সে নিশ্চয়ই দেখে রেখেছে। মিনিট পাঁচেকের মধ্যে সেই নম্বরই ট্যাক্সিটা ফিরে এলো না দেখে সে হোটেলে ফিরে গেল। রিসেপশন কাউন্টারে গিয়ে একটা চাবি চাইল। কাউন্টার ক্লার্ক পিছনের বোর্ড থেকে একটা চাবি পেরে নামালো। চাবিটা নিয়ে মেয়েটি এলিভেটরের দিকে এগিয়ে গেল। লিফটটা উপরে উঠতে শুরু করতেই সুজাতা এগিয়ে গেল কাউন্টারের দিকে। কত নম্বর চাবি মেয়েটি নিয়েছে তা সে দূর থেকে দেখতে পায়নি, কিন্তু পেরেকটা চিহ্নিত করছে। তৃতীয় সারির পঞ্চম চাবিটা। কাছে এসে দেখল চাবিটার পেরেকের পাশে লেখা 315। সুজাতাকে এগিয়ে আসতে দেখে রিসেপশনিস্ট মেয়েটি বলল, ইয়েস, ক্যান আই হেল্প ইউ? অফকোর্স ইউ ক্যান। এখনই যিনি 315 নম্বর চাবিটা নিয়ে গেলেন উনি কি শকুন্তলা চ্যাটার্জি, গ্যানন অ্যান্ড ডাঙ্কলের ডক্টর সামন্তের পার্সোনাল সেক্রেটারি? কাউন্টার ক্লার্ক সুজাতাকে আপাতমস্তক ভালো করে দেখে নিয়ে বলল, আপনি অনেকক্ষণই হোটেল লাউঞ্জে বসে আছেন কেন বলুন তো? সুজাতা মিষ্টি করে হাসল, বলল, এক কথায় তার জবাব চাকরির সন্ধানে। মিস চ্যাটার্জিকে আমি চাক্ষুষ কখনো দেখিনি। উনি 11টা নাগাদই হোটেলে আমাকে আসতে বলেছিলেন। রুম নম্বর কত তাও বলেননি, বলেছিলেন রিসেপশনে এসে অপেক্ষা করতে, উনি ডেকে নেবেন 10:30 থেকে 11টার মধ্যে। আই সি, তাহলে আপনার কেন মনে হলো যে উনি? মুখের কথাটা কেড়ে নিয়ে সুজাতা বললে, ওর বর্ণনা শুনেছি, ওদের অ্যানুয়াল সোশ্যালে তোলা গ্রুপ ফটোতে ওর ছবিও দেখেছি। অবশ্য গ্রুপ ফটো তো খুব ছোট মাপের। মেয়েটির বিশ্বাস হলো। রেজিস্ট্রার হাতড়ে বললে, আই এম সরি, ওর নাম শকুন্তলা চ্যাটার্জি নয়, চিত্রলেখা ব্যানার্জি, রাঢ়ী ব্রাহ্মণ। শুধু এটুকুই মিলেছে। সুজাতার মুখটা ম্লান হয়ে যায়। ধন্যবাদ জানিয়ে সে চলে আসতে যায়। কাউন্টার ক্লার্ক ওকে অপেক্ষা করতে বলে। মেয়েটি সত্যিই ভালো। রেজিস্টারে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করে বলল, আমি দুঃখিত, শকুন্তলা চ্যাটার্জি নামে কোনো বোর্ডার এখন এই হোটেল নেই। পুনরায় ধন্যবাদ জানিয়ে সুজাতা বিদায় হলো। পূর্ব পরিকল্পনা মতো পার্ক স্ট্রিটের পিটার ক্যাট হোটেলে এসে কৌশিকের সঙ্গে দেখা করল সুজাতা। সব কথা জানালো। দুজনে মধ্যাহ্ন আহার সেরে নেয়। সুজাতা নিউ আলিপুরে চলে যায়। কৌশিক ফিরে এলো হোটেল পান্নায়। রিসেপশন কাউন্টারে বেশ কিছু লোক ভিড় করে আছে। কৌশিক একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টানতে থাকে। কাউন্টার ক্লার্ক তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী। সুদর্শন যুবকটি তার নজর এড়াতে পারে না। কাউন্টারটা একেবারে ফাঁকা হতে মেয়েটি খবরের কাগজখানা টেনে নেয়। তখনই ঘনিয়ে আসে কৌশিক, বলে, এক্সকিউজ মি, আমাকে একটা খবর দিতে পারেন? বলুন, আপনাদের সেবা করতেই তো আমি আছি। মিস চিত্রলেখা ব্যানার্জি কি এই হোটেলে উঠেছেন? মেয়েটি কোনো রেজিস্ট্রার দেখল না। নামটা তার স্মরণে ছিল। তৎক্ষণাৎ জবাব দিল, উঠেছেন, রুম নম্বর 315, ঘরেই আছেন, দেখা করতে চান? কৌশিক শশব্যস্ত হয়ে ওঠে, না না, নিশ্চয়ই না, সর্বনাশ। মেয়েটি ওর ভঙ্গি দেখে হেসে ফেলে, বলে, সে কি, কেন, দেখা করতেই তো এসেছেন নাকি? কৌশিক তার জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে বলল, কিভাবে আপনাকে বোঝাবো বুঝে উঠতে পারছি না, মানে আমাদের মধ্যে একটু বলি না, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ও রাগ করে এই হোটেলে এসে উঠেছে। আমি খোঁজ পেয়ে গেছি জানলে ও আবার হোটেল পাল্টাবে। মেয়েটির মজা লাগে। জানতে চায়, মিস ব্যানার্জি আপনার আত্মীয়? কৌশিক সলজ্জে বলে, এখনো হয়নি, কিন্তু নিকট আত্মীয় যাতে হয় সেই চেষ্টাতেই তো প্রাণপাত করছি। তাই বুঝি? তা বাধাটা কোথায়?
কৌশিক চোখ বড় বড় করে বলে, বাধা এক ঝুড়ি। 1 নম্বর, আমি বামুন নই, কায়েত। 2 নম্বর, চিত্রার মা, তিনি আমাকে দু চক্ষে দেখতে পারেন না। কিন্তু কেন? আপনি তো তেমন কুৎসিত নন। আপনিও তাই বললেন, চিত্রাও তাই বলে। আমি দেখতে ভালোই, কিন্তু আমার রোজগার যে ডাক্তার গাঙ্গুলির মতো নয়। ডাক্তার গাঙ্গুলিটি আবার কি? যার সঙ্গে চিত্রার মা চিত্রার বিয়ে দিতে চান। ডাক্তার গাঙ্গুলি কি হোটেলে এসেছিল? রোগা বেটে বিশ্রী, দেখতে কালো। মেয়েটি খিলখিল করে হেসে ওঠে, বলে, তা তো আমি জানি না, তবে শিলিগুড়ির একজন ডাক্তারবাবুকে উনি ফোন করেছিলেন। মিস ব্যানার্জির কে এক আত্মীয় শিলিগুড়ির সরকারি বড় হাসপাতালে আছে। সাম মিস্টার হরিসাধন অথবা হরিনারায়ণ বসু, চেনেন? কৌশিককে স্বীকার করতে হয়, হ্যাঁ চিনি বই কি। কি হয়েছে হরির? ঠিক জানি না, মোটর অ্যাক্সিডেন্ট কেস। দুবার এসটিডি করেছেন মিস ব্যানার্জি শিলিগুড়িতে। আমি কল দুটো এসটিডিতে বুক করি, তাই শুনেছি। ডাক্তারবাবু বলছিলেন হরিবাবুর এখনও জ্ঞান হয়নি, কেসটা খারাপের দিকে টার্ন নিতে পারে। আপনি মিস ব্যানার্জির সঙ্গে কথা বলবেন হরিবাবুর ব্যাপারে, উনি ঘরেই আছেন। না না, আমার কথা চিত্রাকে কিছু বলবেন না প্লিজ। হরির কপালে যা আছে তাই হবে, আমি শুনে কি করব? হরিবাবু মিস ব্যানার্জি কে হন? ওদের গাড়ির ড্রাইভার। ধন্যবাদ, আমি চলি। চিত্রাকে আমার কথা কিছু বলবেন না তো? আপনি এত ভীতু কেন? এই দেখুন, আপনিও ওই কথাটা বললেন। কেন, আমার আগে আরও কথা কেউ বলেছে? বলেনি, 1000 বার বলেছি। বলে বলে আমাকে ভীতু বানিয়ে ছেড়েছি। কে? কে আবার? ওই চিত্রাই। রিসেপশনিস্ট খিলখিলিয়ে হেসে উঠতে গিয়ে বিষম খায়, কারণ তখনই এক বৃদ্ধ এগিয়ে এসে বলেন, কি ফর রুম নম্বর 212 প্লিজ। রিসেপশনিস্ট বৃদ্ধকে চাবিটা দিয়ে এপাশ ফিরে দেখে চিত্রলেখা ব্যানার্জির ভীরু প্রেমাস্পদ ইতিমধ্যে হাওয়া। শুক্রবার সকালে বাসু সাহেব একাই সরজমিন তদন্তে এলেন, কিন্তু তার পূর্বে ধাপে ধাপে সুকৌশলী তাকে নানান তথ্য সরবরাহ করেছে। আগের দিন বেলা 12টা নাগাদ একটা ট্যাক্সি নিয়ে ফিরে এসেছিল সুজাতা। বাসু সাহেবের সম্মুখীন হতেই বলল, আপনার মক্কেলের নাম চিত্রলেখা ব্যানার্জি, রুম নম্বর 315। এর বেশি আমি আর কিছু জানি না। আপনার ভাগ্নে গেছে বাকি সংবাদের সন্ধানে। বাসু বললেন, তুমি কেমন করে জানলে ওর নাম চিত্রলেখা বন্দ্যোপাধ্যায়? রানী বাধা দিয়ে বলে ওঠেন, ওসব কথা পরে, তুমি খেতে এসো সুজাতা। সুজাতা বলে, আমি লাঞ্চ করে এসেছি মামিমা। কৌশিক এলো বেশ রাত করে, আরও খবর সংগ্রহ করি। না, মেয়েটির নাম চিত্রলেখা নয়, পদবীও ব্যানার্জি নয়, বসু। হোটেলে এসে ছদ্মনাম লিখিয়েছে, ওর নাম চৈতালি বসু। বাসু জানতে চাইলেন, ও যে চিত্রলেখা বন্দ্যোপাধ্যায় নয়, চৈতালি বসু, এটা জানলে কি করে? কৌশিক তার অভিজ্ঞতা বিস্তারিত জানায়। হোটেল পান্না থেকে বের হয়ে সে একটা ফোন বুথ থেকে ওর শিলিগুড়ির লিঙ্ক ম্যানকে ফোন করে। সুকৌশলী এখন পশ্চিমবঙ্গের অনেকগুলি শহরে এ জাতীয় লিঙ্ক ম্যান রেখেছে, তাতে দৌড়াদৌড়িটা কমে এবং খরচও কম হয়। কৌশিকের ফোন পেয়ে সুকৌশলীর শিলিগুড়ির এজেন্ট হাসপাতালে গিয়ে সব কিছু জেনে এসে ওকে বিস্তারিত জানিয়েছে। হাসপাতালে ডক্টর সামন্তের চিকিৎসাধীনে যে রোগীটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার নাম হরিমোহন বসু, শিলিগুড়ির প্রখ্যাত জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানির একজন দক্ষ কর্মী। বছর 20 বয়স। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজে, কী কাজ তা অফিসের কেউ বলতে পারল না, কলকাতা যাবার জন্য তৈরি হয়। মালপত্র গুছিয়ে রেখে সন্ধ্যাবেলা সদর দরজায় তালা দিয়ে সে ট্যাক্সি ডাকতে বেরিয়েছিল। রাস্তায় এক মদ্যপ ড্রাইভার পিছন থেকে ওকে ধাক্কা মারে, পালাতে পারেনি, ধরা পড়ে। পাড়ার লোকেরাই হরিমোহনকে হাসপাতালে পৌঁছে দেয়। হরিমোহন একটি 2 কামরার বাড়িতে থাকত, তার যমজ বোনকে নিয়ে। সে অবিবাহিত, বোনও তাই। বাবা মা বা আর কোনো ভাই বোন নেই। ওর বোনও একই কোম্পানিতে কাজ করে।
সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সদরের তালা খোলার আগেই প্রতিবেশীদের কাছে দুর্ঘটনার খবর পায়। ছোটে হাসপাতালে। অফিসের খবর, ওর বোন চৈতালি ছুটিতে আছে যমজ ভাইয়ের দেখাশোনা করার জন্য। অথচ হাসপাতালের খবর, চৈতালি ভিজিটিং আওয়ারে দেখা করতে আসছে না। কেন তা কেউ জানে না। সুকৌশলীর এজেন্ট হরিমোহনের ঘনিষ্ঠ বন্ধুর পরিচয়ে খোঁজ নিয়ে জেনেছে চৈতালি বসু আজ 3 দিন রাত্রে তালা খুলে বাড়ি ঢোকেনি। সম্ভবত সে দ্বিতীয়বার হরিমোহনের অফিসে খোঁজ নিতে গিয়েছিল, ঢুকতে পারেনি। গুজব, ক্যাশ সেফ থেকে বিরাট একটা টাকার অঙ্ক কি করে বুঝি তছরূপ হয়েছে। কত টাকা তা তখনও জানা যায়নি। অ্যাকাউন্টেন্ট বাবু মালিকের সঙ্গে বসে ক্যাশ মেলাচ্ছেন। এই সমস্ত খবর সংগ্রহ করে পরদিন সকাল 8টা নাগাদ বাসু সাহেব হোটেল পান্নায় সরেজমিন তদন্তে এলেন। হোটেলটার অবস্থান সম্পর্কে বাসু সাহেবের ধারণা ছিল না। তিনি ট্যাক্সি নিয়ে বেলা 8টা নাগাদ এসে উপস্থিত হলেন। রিসিপশন কাউন্টারে এসে দেখলেন এক প্রৌঢ়া অ্যাংলো ইন্ডিয়ান মহিলা বসে আছেন। তার কাছে জানতে চান, আপনাদের হোটেলে মিস চিত্রলেখা ব্যানার্জি নামে একজন বোর্ডার আছেন কি? রিসিপশনিস্ট বললেন, জাস্ট আ মোমেন্ট স্যার। একটা রেজিস্ট্রারে চোখ বুলিয়ে বললেন, ইয়েস, রুম 315। উড ইউ কাইন্ডলি অ্যানাউন্স মি প্লিজ? মহিলাটি ইংরেজিতে জানতে চান, কি নাম বলবো? নাম বললে উনি আমাকে চিনতে পারবেন না। ওর একটা ম্যাচিউরড ইন্স্যুরেন্স পলিসির ক্লেইম কেসের বিষয়ে কথা বলতে এসেছি। পলিসি নম্বরটা ওকে বললেই ওর মনে পড়বে, 362436। প্রৌঢ়া একটু অবাক হলেন। যা হোক, অনুরোধ মতো টেলিফোন তুলে 315 নম্বর ঘরে রিং করলেন। ও প্রান্ত উৎকর্ণ হতেই বললেন, একজন ভদ্রলোক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। কি? আজ্ঞে হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, আপনার একটা ম্যাচিওর পলিসির ব্যাপারে। কি বললেন? ও আচ্ছা, ওকে তাই বলছি। বা হাতে টেলিফোনটা ধরাই রইল। রিসেপশনিস্ট বাসু সাহেবের দিকে ফিরে বললেন, স্যার, উনি দেখা করবেন না, ওর কোনো ইন্স্যুর পলিসি ম্যাচিওর করেনি। বাসু উচ্চকণ্ঠে বললেন, কিন্তু পলিসি নাম্বারটা তো আপনি ওকে বললেন না, 362436। ভদ্রমহিলার হাতে ধরা রিসিভারটা কক করতে শুরু করেছে ততক্ষণে। ভদ্রমহিলা শুনে নিয়ে বাসুকে বললেন, ঠিক আছে, আপনি উপরে যান, রুম 315। আপনি যে পলিসি নাম্বারটা বলেছেন উনি তা শুনতে পেয়েছেন। বাসু লিফটে করে 3 তলায় চলে এলেন। 15 নম্বর চিহ্নিত দ্বারে নক করতেই ভিতর থেকে সেটা খুলে গেল। বাসু ঘরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন ভিতর থেকে। দুরন্ত বিস্ময়ে মেয়েটি বললে, এ কি, আপনি? উপায় কি? মোহাম্মদ যদি রাজি না হন তখন পর্বতকে মোহাম্মদের কাছে আসতে হয়। কিন্তু কি করে, মানে আপনি কিভাবে? কি আশ্চর্য, তুমি তো সেদিন বলেছিলে কৌতূহলী কর্ণের কাটা বইটা তোমার পড়া, সুতরাং তোমার বোঝা উচিত ছিল তোমার সঠিক পরিচয় আমি পাবই। তা সে যাই হোক, তোমার নাম তাহলে চিত্রলেখা? সে তো আপনি জেনেই হোটেলে এসেছেন। পুরো নামটা কি? চিত্রলেখা কি ব্যানার্জি। এটা তো ঠিক হলো না চৈতালি, অহেতুক মিথ্যা বলছো কেন? বিশ্বাস না হয় নিচে গিয়ে কাউন্টারে জিজ্ঞেস করে দেখুন। কাউন্টারে ঘুরেই তো আসছি আমি, কিন্তু তুমি আমাকে ব্যাখ্যা করে বোঝাও, বারুজ্যের যমজ ভাই কেমন করে বসু হতে পারে? হরিমোহন বসুর অবিবাহিতা যমজ বোন মিস ব্যানার্জি। মেয়েটি জ্বলন্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, আপনি কি এখন আমাকে পুলিশে ধরিয়ে দিতে চান? কি পাগলের মতো কথা বলছো চৈতালি? মক্কেলকে বাঁচানোই আমার ধর্ম। তাহলে এভাবে আমার অতীত জীবনের অন্ধকারের ঘটনা নিয়ে ঘাটাঘাটি করছেন কেন? যাতে তোমার ভবিষ্যৎ জীবন আলোক উজ্জ্বল হয়ে ওঠে। তুমি জানো না, আমি জানি। তুমি একটা প্রচণ্ড বিপদের মধ্যে পড়েছ। কি বিপদ? জৈন কিউরিও এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি কি জানে তুমি কোথায়? আমি জানি না, হয়তো ওরা এটুকু জানে যে আমি শিলিগুড়িতে নেই। ওই অ্যাটাচি কেসটায় কি আছে তা তারা জানে নিশ্চয়ই।
চৈতালি ব্যাগটা আঁকড়ে ধরে, বলে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আর কিছু করতে হবে না, আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। এবার যান, ইউ আর ফায়ার্ড। তা হয় না চৈতালি, আমাকে ওভাবে বরখাস্ত করা যায় না। হয় তুমি আমার মক্কেল, নয় নও। মক্কেল হলে তখন তোমার সব কথা আমি গোপন রাখতে বাধ্য। যে মুহূর্তে তুমি আমাকে বরখাস্ত করবে, সেই মুহূর্ত থেকে আমি একজন আদালতের অফিসার। তৎক্ষণাৎ আমার কর্তব্য হবে পুলিশে ফোন করে জানানো যে ওই ব্যাগটা ব্ল্যাক মানিতে ভর্তি। কি ভুল বলছি কিছু? হ্যাঁ, বাসু সাহেব জ্ঞাতসারে ভুলই বলছেন। কুইন্স বেঞ্চের সিদ্ধান্ত বুলক ভার্সেস ক্রোন কেস তার স্মরণে আছে, কিন্তু ওর আশা পূর্ণ হলো। চৈতালি বুঝতে পারল না এটা ডাহা মিথ্যা কথা। ডাইভোর্স হয়ে গেলেও প্রাক বিচ্ছেদ বিবাহিত জীবনের গোপন কথা যেমন জীবনসাথীর বিনা অনুমতিতে পুলিশকে জানানো যায় না, ঠিক তেমনি বরখাস্ত হবার পর বাসুও পারেন না ওই গোপন কথাটা পুলিশকে জানাতে। কিন্তু চৈতালি সে কথা জানে না। সে মাথা নিচু করে নীরবই রইল। বাসু পুনরায় বলেন, তুমি তহবিলটা তছরূপ করেছ? না, নিশ্চয় নয়। এসব কি বলছেন আপনি? তাহলে তোমার যমজ ভাই হরিমোহন করেছে? না, হরি চেষ্টা করলেও ক্যাশ সরাতে পারবে না, পারতও না। ক্যাশের 3 সেট চাবি আছে, এছাড়া আছে একটা কোড নাম্বার। 1 সেট চাবি থাকে আমার কাছে, আমি হেড ক্যাশিয়ার। বাকি 2 সেট চাবি থাকে কোম্পানির 2 পার্টনারের কাছে। আমরা 3 জন ছাড়া কেউ ক্যাশে হাত দিতে পারে না। ওই কোড নাম্বারটাও জানি শুধু আমরা 3 জন। ওই ব্যাগটায় কত টাকা আছে? 50,000। তুমি যদি ক্যাশ থেকে না সরিয়ে থাকো, তাহলে ও টাকা তোমার হেফাজতে এলো কি করে? চৈতালি নত নেত্রে ভাবতে থাকে। বাসু বলেন, শোনো চৈতালি, সব কথা খুলে বললে আমার কাজের সুবিধা হয়। তুমি যদি আমাকে বলো আমি টাকাটা ক্যাশ থেকে সরাইনি, ব্যাস, আমি তা বিশ্বাস করব। তুমি যদি বলো যে হরিমোহনকে তুমি চাবিটা হস্তান্তরিত করে সেফ ভল্টের নাম্বারটা বলে দাওনি, তাহলে আমি তাও বিশ্বাস করব। তারপর আমি এ রহস্যের কিনারায় সর্বশক্তি নিয়োগ করব। সেটাই আমার ধর্ম। ধর্ম মানে এখানে রিলিজন নয়, ধর্ম মানে জাস্টিফিকেশন অফ ওয়ান্স এক্সিস্টেন্স। কিন্তু তুমি যদি সব কথা খুলে না বলো, তাহলে আমার অর্ধেক শক্তি ব্যয়িত হবে সেই তথ্যগুলো সংগ্রহ করতে। শত্রুপক্ষ হ্যান্ডিক্যাপ পাবে। এমনিতেই দেখো, দুটো দিন আমি নষ্ট করেছি তোমার নাম পরিচয় সংগ্রহ করতে। চৈতালি এখনো মন স্থির করে উঠতে পারছে না। বাসু পুনরায় বলেন, তুমি কি জানো যে তোমার কোম্পানির ক্যাশে একটা বিরাট ঘাটতি ধরা পড়েছে? মালিকেরা অডিট করাচ্ছেন, ক্যাশ মেলাচ্ছেন। চৈতালি আতঙ্কগ্রস্ত হয়ে বলে ওঠে, না না, তা কি করে হবে? সহজেই। হয়তো ঘাটতিটা ঠিক 50,000 টাকার। তোমার ওই অ্যাটাচিতে যত টাকা আছে তার ঠিক সমান। মেয়েটি মন স্থির করে, বলে, ঠিক আছে, সব কথা খুলে বলবো। তারপর আপনি যা ভালো বোঝেন। সংক্ষেপে মোদ্দা তথ্যগুলো, কারণ হয়তো আমাদের হাতে সময় খুব কম। হয়তো পুলিশ ইতিমধ্যেই তোমাকে খুঁজছে। নাও, শুরু করো। চৈতালির বাবা মহেন্দ্র বোস ছিলেন গয়াবাড়ি টি স্টেটের কাছাকাছি একটি চা বাগানের ম্যানেজার। শহর থেকে দূরে একাই থাকতেন তিনি, খিদমতগার পরিবৃত হয়ে। ওরা 2 যমজ ভাই বোন থাকত শিলিগুড়িতে, এক বিধবা মাসির জিম্মায়। দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করত। মাতৃহীন ওরা শৈশবেই। যমজ সন্তানকে জন্ম দিতে গিয়ে ওদের মা মারা যান। জন্ম থেকে ওরা মাসির কাছে মানুষ। মাত্র বছর 5 আগে পাংখাবাড়ি রোডে একটা জিপ দুর্ঘটনায় প্রয়াত হলেন মহেন্দ্রবাবু। ওরা দুজনে তখন ক্লাস 9-এ পড়ে। মহেন্দ্রবাবুর অবশ্য মোটা ইন্স্যুরেন্স ছিল, তাই ভাই বোনের পড়াশোনা বন্ধ হলো না। কিন্তু দুর্ভাগ্য যখন আসে, তখন সার দেওয়া গোগারির মতোই আসতে থাকে। বছর না ঘুরতেই দেহ রাখলেন মাতৃপ্রতিম মাসিমা। জৈন কোম্পানির বড় তরফ বিজয়রাজ ছিলেন মহেন্দ্রবাবুর বন্ধুস্থানীয়। ওরা 2 অনাথ ভাই বোন ওর এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে চাকরি পেল। চৈতালি প্রথমে ছিল কেরানি, ক্রমে কিছু সোপান অতিক্রম করে ক্যাশিয়ার। প্রচণ্ড দায়িত্ব তার। 2 বিজনেস পার্টনার ব্যতিরেকে
একমাত্র তারই বটুয়ার খাজে থাকত ক্যাশের চাবি, আর মগজের খাজে আয়রন সেফের কম্বিনেশন কোড নম্বর। হরিমোহনের কাজ ছিল বাইরে বাইরে, তাকে প্রায় ট্যুরে যেতে হতো ৫-১০ হাজার নগদ নিয়ে কিছু কিনতে বা বেচতে। নেপাল, ভুটান, মায় তিব্বত পর্যন্ত ঘুরে এসেছে সে মাধবরাজের সঙ্গে। সেদিন থেকে হরিমোহন হয়ে ওঠে মাধবরাজের ডান হাত। অপরপক্ষে চৈতালি ক্রমে প্রিয় পাত্রী হয়ে ওঠে সিনিয়র জৈনের। বাসু বাধা দিয়ে বলে ওঠেন, জৈন কোম্পানির ২ বড় কর্তার একটু পরিচয় দাও দেখি। বাবা ছেলে? আগে না, খুড়ো ভাইপো। বিজয়রাজ বিপত্নিক ও নিঃসন্তান, প্রায় ৫০-এর কাছাকাছি বয়স। খুড়ো ভাইপো একই বাড়িতে থাকেন। গৃহকর্ত্রী জুনিয়র পার্টনার মাধবরাজের ধর্মপত্নী। তিনি নেপালি। বস্তুত নেপাল রাজপরিবারের সঙ্গে কি একটা রক্তের সম্পর্কও আছে। বাপের একমাত্র আদুরে মেয়ে, অগাধ সম্পত্তির নাকি একমাত্র ওয়ারিশ। প্রেম করে বিয়ে? না না, সম্বন্ধ করে। মিসেস জৈনের বাবা আবার জৈন নন, বৌদ্ধ। তবু বিবাহ আটকায়নি, বোধ করি অর্থ কৌলিন্যে। মাধবরাজের বয়স কত? সন্তানাদি কি? মাধবরাজ ৪০-এর কাছাকাছি। বিয়ে হয়েছে বছর ৭ কিন্তু সন্তানাদি আজও কিছু হয়নি। মাধবরাজের স্ত্রীর সঙ্গে তোমার আলাপ আছে? না, আলাপ নেই, তবে দূর থেকে দেখেছি অফিসের কোনো কোনো অনুষ্ঠানে। বছর ৩০-৩২ বয়স। সুন্দরী নন, কিন্তু কিছুটা পৃথুলা। তবে গায়ের রং খুব ফর্সা। শুনেছি সূচিবায়ুগ্রস্তা, স্বভাবেও সন্দেহবাতিক এবং তচ্চাল টাইপ। সেক্ষেত্রে জানতে হয় তোমাদের অফিসে কতজন মহিলা কর্মী আছে? আমাকে নিয়ে ৫ জন। কিন্তু এ কথা কেন? কেন তা জানতে চেও না। বাকি ৪ জনের নাম আর পরিচয় দাও দেখি। বয়স কত, বিবাহিত কিনা, কি কাজ করতে হয়? সবাই বাঙালি? আগে না, আমি যারা সবাই অবাঙালি আর বিবাহিতা। সুমিত্রা গর্গ আর ঝর্ণা তামাং দুজনেই বিবাহিতা, ৩০-এর কোঠায়। সন্তানাদি আছে। এছাড়া আছেন মিসেস অ্যাগনেস, প্রৌঢ়া, আর আছেন রঞ্জনাদি, রঞ্জনা থাপা। বয়স ৩০-এর কাছাকাছি, কিন্তু দেখলে মনে হয় ২৫-এর কম। সুন্দরী সুতনকা, বিধবা এবং নিঃসন্তানা। তিনি অবশ্য মাস কয়েক আগে ছুটি নিয়ে দেশে চলে গেছেন গল ব্লাডার অপারেশন করাতে। সুমিত্রা ক্লার্ক আর ঝর্ণাদি সেলস গার্ল। আমাদের অফিস কাউন্টারে নানান কিউরিও সাজানো আছে। ঝর্ণাদি তার কাউন্টার সেলে আছে, সুমিত্রাদিও তাই। তবে তাকে মাধবরাজ অথবা বিজয় রাজ্যের স্টেনোর কাজও করতে হয়। সুমিত্রার বয়স কত? দেখতে কেমন? কটি সন্তান? বছর ২৭। দেখতে সুশ্রী। ওর ২টি সন্তান। অফিস ছুটির পরেও তাকে মাঝে মাঝে অফিসে বসে কাজ করতে হয় নিশ্চয়ই, ডিকটেশন নিতে? তা তো হয়। সে সময় খুড়ো ভাইপোর কেউ কিছু অন্যায় সুযোগ নেবার চেষ্টা করে না, যাকে বলে পউইং? তা আমি কেমন করে জানব? ন্যাকামি করো না চৈতালি। কি করে জানবে তা তুমি ভালো রকমই জানো। তোমার দিকে ওদের কেউ হাত বাড়ায়নি? চৈতালি ইতস্তত ভাব ঝেড়ে ফেলে বলে, অনেক পুরুষ মানুষ অমন করে বলে শুনেছি। আমার অবশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। খুড়ো বিজয় রাজ্যে একটু টিজ করেন, লেগ পুলিং জাতীয়। কিন্তু ভাইপো মাধবরাজ এ বিষয়ে খুব স্ট্রিক্ট। তার কোনো বেচাল কোনোদিন কেউ দেখেনি। আর প্রৌঢ় বিজয় রাজ্যি কি জাতীয় লেগ পুলিং করেন? উনি স্বভাবতই ফুর্তিবাজ। মেয়েদের নিয়ে ঠাট্টা মশকরা করা ওর স্বভাব। মেয়েদের সাজ পোশাকের প্রশংসা করা ওর একটা চারিত্রিক বৈশিষ্ট্য। মনেও রাখেন অদ্ভুত। কে কবে কী রঙের শাড়ি পরে এসেছে। নতুন শাড়ি পরে এলে নিউ পিঞ্চ দিতে ভুল হয় না, এই বৃদ্ধ বয়সেও। বাহুমূলে, গালেও, এমনকি বৃদ্ধা অ্যাগনেসকেও। আর মাধবরাজ? মেয়েদের সম্বন্ধ তিনি খুব সতর্ক, যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলেন। সুমিত্রাদিকে যদি অফিস ছুটির পর ডিকটেশন নেবার জন্য থেকে যেতে হয়,
তাহলে আমাদের মধ্যে অন্য কোনো মহিলা কর্মীকে ছুতোনাতায় ওভারটাইম নিতে বাধ্য করেন। কেন বলো তো? ভয়টা কাকে? ঠিক বলতে পারবো না, হয়তো নিজেকেই, অথবা ওর সন্দেহ বাতিগ্রস্তা দজ্জাল স্ত্রীকে। কিন্তু একটা কথা স্যার, এসব কথা এত খুঁটিয়ে জানতে চাইছেন কেন? বাসু ওর প্রশ্নের প্রতি ভ্রুক্ষেপ না করে বলেন, ওই যে বিধবা মেয়েটি রঞ্জনা থাপা, যে ছুটিতে আছে, ও কি কাজ করত? ওর দেশ কোথায়? নেপাল, কাঠমান্ডুর কাছাকাছি পোখরা নামে একটা গ্রামে। সেও বড়লোকের মেয়ে। রঞ্জনাদের ঠিক আমাদের স্টাফ ছিল না, সে ছিল কমিশন এজেন্ট, হীরালাল ঘিংসিজির ডান হাত। হীরালালজি থাকেন কাঠমান্ডুতে। তোমাদের কোম্পানির কাজটা কি? নামেতেই তার পরিচয়। দেশ বিদেশের আর্ট গুডস কিউরিও সংগ্রহ করা এবং দেশ বিদেশে বিক্রি করা। এই জন্য অফিসের বাইরে অনেক স্টাফ আছেন। বিজয় রাজ্যির শালা আছেন নিউ ইয়র্কে, তাকে আমি কোনোদিন চোখেই দেখিনি। লন্ডনে আছেন একজন, সিঙ্গাপুরে আছে রাঘবন পিল্লাই, নেপালে আছেন আগেই বলেছি হীরালাল ঘিসিং, টোকিওতে মিস্টার নোনাগাকি। এরা কেউই এমপ্লয় নন, কমিশন এজেন্ট, কিউরিও ডিলার। বাসু বলেন, তোমাদের ক্যাশে সচরাচর দিনান্তে কত ব্যালেন্স থাকে? জেনারেলি তার কোনো স্থিরতা নেই, 2-5 লাখও থাকে। বলো কি, অত টাকা ক্যাশে নগদ থাকে? হ্যাঁ, কারণ প্রায় খুব দামি কিউরিও, ছবি, টেরাকোটা মূর্তি, সিল্ক ক্রোল বা অন্যান্য আর্ট গুডস নগদে কিনতে হয়, চেকে লেনদেন হয় না। কেন? চোরাই মাল? স্মাগলড? তা আমি জানি না, যা দেখেছি তাই বলেছি। এসব দুর্লভ কিউরিও নগদ টাকায় কেনা বেচা হয়, তাই ক্যাশে সবসময় 1.5-2 লাখ কারেন্সি নোটে থাকে। আমাকে মাসে 2বার ক্যাশ মিলিয়ে টাকা গুনতি করতে হয়, কারণ দুজন পার্টনারই স্লিপ রেখে নগদে 20-50 হাজার টাকা নিয়ে যান যখন তখন। আমাকে না বলেও হয়তো। তুমি শেষ কবে ক্যাশ মিলিয়েছ? দিন 10 আগে। ক্যাশ ঠিক ছিল। এই টাকা ভর্তি কালো অ্যাটাচি তুমি কোথায় পেলে? চৈতালি বিস্তারিত জানায়। ঘটনার দিন, হঠাৎ যেদিন সন্ধ্যায় হরিমোহনকে গাড়িতে ধাক্কা মারে সেদিন বেলা 3টা নাগাদ হরিমোহন চৈতালির সঙ্গে অফিসে দেখা করে। জানায় হঠাৎ একটা জরুরি প্রয়োজনে দিন 5 জন্য অফিসের কাজে তাকে শিলিগুড়ির বাইরে যেতে হবে প্লেনে করে। সচরাচর সে কাঠমান্ডুতে যায় হীরালালজি অথবা রঞ্জনাদির কাছ থেকে নেপালি কিউরিও সংগ্রহ করতে। তাই চৈতালি জানতে চেয়েছিল, নেপাল যাচ্ছিস? হরিমোহন বলেছিল, না, ফিরে এসে সব কথা তোকে বলবো। আর কিছু হরিমোহন বলে যায়নি। অফিস ছুটির পর ডুপ্লিকেট চাবি দিয়ে সদর দরজা খুলতে যাবার সময়ও খবর পায় হরিমোহন হাসপাতালে। রাত 11টা পর্যন্ত সে হাসপাতালে ছিল। এমার্জেন্সি ওয়ার্ড থেকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রোগীকে অপসারণ করার পরও বাড়ি ফিরে আসে। তালা খুলে ঘরে ঢোকে। ওরা পাশাপাশি ঘরে শোয়। চৈতালি হরিমোহনের ঘরটা তালাবন্ধ করতে এসে দেখে মেঝেতে মালপত্র সাজানো, হরির সুটকেস, বিগ শপার ব্যাগ আর জলের বোতল, ওই সঙ্গে একটা অচেনা কালো অ্যাটাচি। এটাকে ও আগে কখনো দেখেনি। চৈতালি কৌতূহলী হয়ে পড়ে। ও জানত হরিমোহন কখনো কখনো অনেক টাকা নগদে নিয়ে ট্যুরে যায়, অফিসের কাজেই, দামি কিউরিও কিনতে। তাই তার আত্মরক্ষার কথা ভেবে অফিস ওর জন্য একটা রিভলভারের লাইসেন্স করিয়ে দিয়েছে। হরিমোহন সচরাচর সেটা মাজায় বেঁধে ট্রেনে যাতায়াত করে, ফার্স্ট ক্লাসে। কিন্তু আহত রোগীর যেসব জিনিসপত্র হাসপাতালে জমা আছে তার মধ্যে ওই রিভলভারটা ছিল না। তাই চৈতালি অ্যাটাচিটা খুলবার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পর অ্যাটাচের স্প্রিং লকটা খুলে যায়। চৈতালি স্তম্ভিত হয়ে যায়। সুটকেসে শুধু টাকা আর টাকা, সব 50 টাকার। গুনতি করে দেখে মোটমাট 50,000 টাকা আছে। ও এত টাকা পেল কোথা থেকে? 2 মালিকের কেউই আজ অফিসে আসেননি, না মাধবরাজ না বিজয়রাজ। চৈতালি নিজেও ভল্ট খোলেনি। পেটি ক্যাশ বাক্সতে যে 1.5-2 লাখ টাকা আছে
তা নাড়ানাড়ি করেই সেদিনের কাজ চলে গেছে। তাহলে দ্বিতীয়ত, হরিমোহনের রিভলভারটা কোথায় গেল? তখনই ওর নজর হলো সুটকেসের ওপরের খাপে একটি টাইপ করা ইংরেজি চিঠি। তাতে যা লেখা আছে অনুবাদ করলে তা দাঁড়ায়, ওহে ছিপে রুস্তম, আমার ধৈর্যের একটা সীমা আছে, এই শেষ সুযোগ দিচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে প্রতিশ্রুত 50,000 নগদে না পৌঁছে দিলে সংবাদটা আর গোপন থাকবে না। দৈনিক সঞ্জয় উবাজ কাগজের পার্সোনাল কলমে জানিও কখন কোথায় খেসারতটা দিচ্ছ। ফাঁদ পাতার চেষ্টা করলে তুমি নিজেই ফাঁদে পড়বি কিন্তু। ইতি 36/24/36। বাসু বললেন, কই দেখি সেই চিঠিটা। চৈতালি চিঠিখানা ওর হাতে দিল। কাগজটা খুলে দেখলেন মোটা বন্ড পেপার, ইলেকট্রিক টাইপরাইটারে ছাপা, তারিখহীন। বাসু বললেন, এই কাগজখানা থাক আমার কাছে। হরিমোহনের রিভলভারটা সন্ধান আর তারপর পাওনি? আগে না। তোমার কি ধারণা এত টাকা নিয়ে হরিমোহন কোথায় যাচ্ছিল? তোমার অজ্ঞাতসারে 2 পার্টনারের কেউ কি ক্যাশ থেকে টাকাটা বার করে হরিমোহনকে দিয়েছিলেন কাউকে পেমেন্ট করে আসতে? চৈতালি বলল, আমার তা বিশ্বাস হয় না। প্রথম কথা, তাহলে ওদের দুজনের মধ্যে কেউ না কেউ আমাকে বলতেন, খুঁজে দেখো তোমার দাদার ঘরে নগদ 50,000 টাকা আছে। তা কেউ বলেননি। অথচ অ্যাক্সিডেন্টের পর দুজনের সঙ্গেই আমার কথা হয়েছে। রিভলভারের কথাও কেউ আমার কাছে জানতে চাননি। হরিমোহনের কি কোনো বদনেশা আছে? স্মাগলার দলের সঙ্গে জানাশোনা আছে? আমি তো কোনোদিন তা সন্দেহ করিনি। নেশা বলতে ড্রাগ অ্যাডিক্ট নিশ্চয়ই নয়। সিগারেট খায়, মদও খায় কখনো কখনো। জুয়ার নেশা আছে। 3-4 তাসারও বন্ধুর সঙ্গে তাস খেলে। বোর্ড মানে 50 টাকা উঠতে দেওয়া হয় না। তাতে মাসে 20-50 টাকা হারে অথবা জেতে। তবে দার্জিলিংয়ে গিয়ে সিজনে 2-1 বার রেস খেলেছি। কাঠমান্ডুতে একবার রোলে বোর্ডে 700 টাকা হেরে এসেছিল। সব কিছুই ও আমাকে খুলে বলে, কিছু গোপন করে না। কোনো মেয়ের সঙ্গে কি ওর সম্প্রতি ঘনিষ্ঠতা হয়েছিল? প্রেম ট্রেম? চৈতালি একটু চুপ করে ভাবল, তারপর বলল, আমার তাই সন্দেহ হয়েছে, কিন্তু ও স্বীকার করেনি। ইদানিং ও মনমরা হয়ে পড়েছিল। মেয়েটি কে তা আন্দাজ করতে পারোনি? তোমাদের অফিসের কেউ কি? আমাদের অফিসে তো 2 জন বিবাহিতা, একজন বৃদ্ধা, একজন বিধবা। সবাই ওর চেয়ে বয়সে বড়। হয়তো অন্য কোনো মেয়ে, যাকে আমি চিনি না। আর কিছু বলবে? কোনো গুরুত্বপূর্ণ খবর দিতে বলেছ কি? না, সব কিছুই তো বলেছি। না, বলনি। ব্ল্যাকমেলারের নির্দেশ মতো তুমি দৈনিক সঞ্জয় উবাজ পত্রিকার পার্সোনাল কলমে একটা বিজ্ঞাপন দিয়েছিলে, তাই নয়? সেও একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, ট্যাক্সিতে অপেক্ষা করবে। ও হ্যাঁ, সে কথা আপনাকে বলা হয়নি বটে। ব্ল্যাকমেলার লোকটা ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে রইল তোমার দোরগোড়ায়, তবু তুমি তার সঙ্গে দেখা করলে না কেন? আপনি কেমন করে? ও, আই এম সরি। ওসব প্রশ্ন তো আমার করার অধিকার নেই। কি জানেন স্যার, গগলস পরা টুপি মাথায় লোকটাকে দেখে আমার সন্দেহ হলো এ আসল লোক নয়। আসল লোক যদি হয় তাহলে হোটেল রিসেপশনে এসে আমাকে চাইছে না কেন? তোমার নাম সে জানে? না, জানে না। সম্ভবত হরিমোহনের নাম জানে। অন্তত পক্ষে সে কোড নাম্বারটা তো জানে। আপনি যেভাবে এলেন, তার মানে তুমিও তাকে চেনো না? নিশ্চয়ই না। বাসু বললেন, তোমার বলা যখন শেষ হয়েছে তখন আমি বলতে শুরু করি এবার। মন দিয়ে শোনো। তুমি বর্তমানে একটা প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছ। শিলিগুড়ির অফিসে অডিটর যদি বলে ক্যাশে 50,000 টাকার ঘাটতি আর হরিমোহনের জ্ঞান যদি আদৌ না ফেরে, তাহলে তোমার অবস্থা বুঝে দেখো। তোমাকে অফিস থেকে ছুটি দিয়েছে হরিমোহনের দেখভাল করার জন্য, অথচ তুমি ছদ্মনামে কলকাতার একটা হোটেলে লুকিয়ে বসে আছো। আর তোমার হেফাজতে নগদ 50,000 টাকার ব্ল্যাক মানি, ঠিক যে পরিমাণ ঘাটতির কথা বলেছে অডিটর।
চৈতালি মাথা নিচু করে শুনছিল। বলল, আপনি আমাকে কি করতে বলেন? বাসু টেলিফোনটা তুলে নিয়ে অপারেটরকে ওর বাড়ির নম্বর দিতে বললেন। ফোন ধরল কৌশিক। বাসু তাকে বললেন সুজাতাকে ফোনটা দিতে। সুজাতা ফোনের ও প্রান্তে এলে বাসু বলেন, তুমি হোটেল পান্নায় চলে এসো, শুধু একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে। তোমার কি কোবাল্ট ব্লু রঙের ব্লাউজ আছে? দ্যাটস অল রাইট, সেটা নিয়ে এসো। 2-1 দিন তোমাকে হোটেলে থাকতে হতে পারে, কিন্তু আপাতত কোনো ওভারনাইট ব্যাগ নিয়ে এসো না। সোজা এসে 315 নম্বর ঘরে নক করো। টেলিফোনের রিসিভার নামিয়ে রেখে এবার চৈতালিকে বললেন, আমি হোটেলের বাইরে যাচ্ছি, একটা সুটকেস কিনে নিয়ে এখনই ফিরে আসব। 3 তলাতেই একটা ঘর ভাড়া নেব। তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। ইতিমধ্যে যদি টেলিফোন বাজে তুলবে না, যদি কেউ দরজায় নক করে খুলবে না, অর্থাৎ তুমি ঘরে নেই। আমি এসে দরজায় এইভাবে নক করব, টক টক, একটু থেমে 3 বার টক টক টক, তখন দরজা খুলবে। ওকে? চৈতালি মাথা নেড়ে সায় দিল। বাসু প্রশ্ন করেন, তুমি বুঝতে পারছো আমি কি করতে চাইছি? চৈতালি মাথা নেড়ে জানায়, না। তোমাকে ইভাপোরেট করে দিতে, কর্পূরের মতো উবে যাওয়া। জাস্ট ফলো মাই ইনস্ট্রাকশনস। প্রায় 1 ঘন্টা পরে বাসু সাহেব ফিরে এলেন। ইতিমধ্যে তিনি সামনের বাজার থেকে একটি বড় সুটকেস কিনে নিয়ে হোটেল পান্নায় একটা ঘর ভাড়া নিয়েছেন নিজের নামে। 1 তলা বা 2 তলায় নাকি রাস্তার শব্দে ওর অসুবিধা হয়, আবার 5-6 তলা উঠতে চান না বৃদ্ধ, ওর ভার্টিগো আছে। জানালা দিয়ে বা বারান্দা দিয়ে নিচের রাস্তায় তাকালে মাথা ঘুরে উঠতে পারে। রিসেপশনিস্ট অনেক বুদ্ধি বিবেচনা করে 3 তলার 21 নম্বর ঘরটা ওকে দিয়েছে। 321। বাসু সাহেব সুটকেস নিয়ে সেখানে এসে উঠেছেন। তোয়ালে, সাবান, চাবি সব নিয়ে ঘর তালাবন্ধ করে এসে নক করলেন চৈতালির ঘরে। চৈতালি কোড নক শুনে দরজা খুলে দিল। ইতিমধ্যে কোনো ফোন বা দর্শনার্থী আসেনি? আগে না, কিন্তু স্যার আমি এতক্ষণ একটা কথা ভাবছিলাম। আমি আপনাকে মাত্র 100 টাকা রিটার্নার দিয়ে এসেছি। দ্যাটস অল রাইট, ঝামেলাটা আগে মিটুক, তারপর সেসব কথা হবে। কি জানো চৈতালি, তোমার বয়সী আমার একটি মেয়ে ছিল, সে যদি আজ... ঠিক সেই সময়ে কে যেন নক করল দরজায়। বাসু বললেন, দাঁড়াও, আমি দেখছি। চৈতালি চলে গেল বাথরুমের দিকে। বাসু এসে দরজাটা খুলে দিলেন। ঘরে ঢুকল সুজাতা। এসো সুজাতা, বসো। তুমিও এগিয়ে এসো চৈতালি, আমি আলাপ করিয়ে দিই। এ হচ্ছে শিলিগুড়ির চৈতালি বসু, এ হোটেলের চিত্রলেখা ব্যানার্জি, যার চরিত্রে দিন কয়েক তোমাকে অভিনয় করতে হবে। চৈতালি বসুর কাছ থেকে একজন ব্ল্যাকমেলার হয়তো টাকা আদায় করতে চাইবে। তোমার কাজ হচ্ছে যতদূর সম্ভব নামধাম পরিচয় সংগ্রহ করা। বলবে টাকাটা এখন তোমার কাছে নেই, কিন্তু দেবার ইচ্ছা না থাকলে ব্ল্যাকমেলারের নির্দেশ মতো কাগজে বিজ্ঞাপন দিয়ে এ হোটেলে তুমি অপেক্ষা করবে কেন, ইত্যাদি। সুজাতা জানতে চায়, চৈতালি বা আমি তো ব্ল্যাকমেলারকে চিনি না, সে কি চৈতালি দেবীকে চেনে? না, সে হয়তো আশা করছে একজন পুরুষ মানুষ ব্ল্যাকমেলের টাকা মেটাতে আসবে। তোমায় হয়তো জিজ্ঞেস করবে, তুমি কে? তুমি নিজের পরিচয় দেবে চিত্রলেখা ব্যানার্জি নামে। তুমি শিলিগুড়ি থেকে আসছো একজনের নির্দেশে। এনি কোশ্চেন? আগে না। চৈতালি জানতে চায়, আমি কি করব? তুমি আমার এই 321 নম্বর ঘরের চাবিটা নিয়ে ও ঘরে চলে যাও, তোমার কালো অ্যাটাচি সমেত। আমি সুজাতাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে তোমার বড় সুটকেসটা নিয়ে ও ঘরে আসছি 8 ঘন্টার মধ্যেই। তারপর তোমার কাজ হবে ওই অ্যাটাচিটা নিয়ে নিচে রিপন স্ট্রিটের ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে নিজের নামে একটা ব্যাংক ড্রাফট বানানো, পেয়েবল অ্যাকাউন্ট পেই টু চৈতালি বসু। ব্যাংক ড্রাফটটা হবে শিলিগুড়ির SBI এর ওপর। চলো, আমিও তোমার সঙ্গে ব্যাংকে যাব, যাতে ব্যাংকের দোরগোড়ায় ওটা ছিনতাই না হয়ে যায়। চৈতালি বলে, কেন?
ব্যাংক ড্রাফট করতে বলছেন কেন? বাসু ধমকে ওঠেন। বুঝলে না, জৈন কোম্পানি যদি পুলিশে খবর দেয় যে ওদের ক্যাশিয়ার 50,000 টাকা নিয়ে নিখোঁজ হয়েছে, তখন তোমার বিরুদ্ধে একটা পাকা চার্জ খাড়া হবে। যেহেতু এখানে তুমি ছদ্মনামে এসে উঠেছ এক সুটকেস টাকা নিয়ে, কিন্তু ব্যাংক ড্রাফটটা করা থাকলে তোমার ডিফেন্সটা হয়ে যাবে অন্য জাতের। তুমি বলতে পারবে হরিমোহনকে তুমি এই টাকা ক্যাশ থেকে বার করে দিয়েছিলে কলকাতায় এসে কিছু কেনার জন্য। যেহেতু হরি আহত হয়ে হাসপাতালে, তাই তুমি নিজেই চলে এসেছিলে কোম্পানির স্বার্থে। ঘটনাচক্রে লেনদেনটা হলো না, তাই টাকাটা তুমি নিজের নামে ব্যাংক ড্রাফট করে শিলিগুড়িতে ফিরে যাচ্ছ। ইনফ্যাক্ট আজ সন্ধ্যা 5:17 ফ্লাইটে তুমি আর আমি বাগডোগরা যাব। টিকিট আমিই কাটব, কাউন্টারে অপেক্ষা করব। রিপোর্টিং টাইমের মার্জিনের মধ্যে তুমি চলে আসবে। ওকে? আমি চেক আউট করব নিজের নামেই? গুড গড, তুমি চেক আউট আদৌ করবে না। তোমার সুটকেসের মালপত্র সব আমার খালি সুটকেসে ভর্তি করে তুমি খালি হাতে বেরিয়ে যাবে। তোমার ভাড়া নেওয়া ঘরে 315-এর বোর্ডার চিত্রলেখা ব্যানার্জি তো ঘরের মধ্যেই থাকলো। সে মহড়া সুজাতা নেবে, বুঝলে? ও হ্যাঁ, তোমার আরেকটা কাজ বাকি আছে। তুমি প্রথম যেদিন আমার কাছে এসেছিলে, সেদিন যে শাড়িখানা পরে এসেছিলে, নীল শাড়ি, নীল চুড়ি, নীল লকেট, সেসব সুজাতাকে বার করে দাও। কোনো মামলা মোকদ্দমা হলে প্রত্যক্ষদর্শীদের গুলিয়ে দেওয়া দরকার। সুজাতা। বুঝেছি মামু, পঞ্চতন্ত্রের গল্পটা আমার মনে আছে। ধূর্ত শ্রীগাল নীলিবর্ণ সঞ্জাত। আর দেরি করো না চৈতালি, এবার রওনা দাও তুমি। চৈতালির নির্দেশ মতো তার কোবাল্ট ব্লু রঙের শাড়ি, মালা, চুড়ি, টিপ ইত্যাদি বার করে সুজাতাকে দিল। বাথরুম থেকে টুথব্রাশ টুকিটাকি গুছিয়ে নিয়ে বেরিয়ে এলো। বাসু সুজাতাকে বললেন, এইগুলো পরে তুমি 2-1 কাউন্টারে গিয়ে কথাবার্তা বলবে। জানতে চাইবে মাসিক ভাড়া নিলে ওরা রেট কমাতে রাজি আছে কিনা, কারণ তোমাকে চাকরির প্রয়োজনের 3-4 সপ্তাহ কলকাতাতেই থাকতে হবে। এই হোটেলটা তোমার পছন্দ হয়েছে। কাউন্টার গার্ল হয়তো বলবে, ম্যানেজারকে জিজ্ঞাসা করে জানাবো। এই সূত্রে অনেকে তোমাকে চিত্রলেখা ব্যানার্জি হিসাবে মনে রাখবে। তোমার চেহারা, নীল সজ্জা আর ওইসব প্রশ্ন তালগোল পাকিয়ে যাবে কাঠগড়ায় উঠে। চৈতালি বাসু সাহেবের হাত থেকে 321 নম্বর ঘরের চাবিটা নিয়ে বললে, এবার একটা কথা বলবো মামু। মামু? ও, সুজাতার দেখা দেখি, বলো। এখন তো আর আমি অজ্ঞাত কলুশীলা নই, একটা প্রণাম করি। করো, মামু বলে ডেকে বসেছ যখন। চৈতালি প্রণাম করে বিদায় নিল। বাসু দরজাটা বন্ধ করে দিলেন। মাঝখানে একটু বিরক্ত করি, যেহেতু গল্পটি মাঝামাঝি পর্যন্ত শুনে ফেলেছেন, আশা করি গল্পটি আপনাকে আনন্দ দিচ্ছে এবং ভালো লাগছে বিধায় এ পর্যন্ত শুনেছেন। গল্পটি কেমন লাগছে একটি কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে গল্পে চলে যাই। বাসু বিছানার এক প্রান্তে গিয়ে বসলেন। সুজাতাকেও একটা চেয়ার টেনে নিয়ে বসতে বললেন। চৈতালি বেরিয়ে যাবার পর দরজার ইয়েল লকে ঘর আপনি অর্গল বন্ধ হয়ে গেছে। বাসু জানতে চাইলেন, কৌশিক কোথায়? ঠিক জানি না, কাছে পিঠেই আছে বোধহয়। আমাকে আপনার গাড়িটায় হোটেল থেকে কিছু দূরে নামিয়ে দিয়ে বোধহয় ফুটপাতের ওদিকে কোনো চায়ের দোকানে ঢুকেছে। রিভলভারটা কার কাছে, তোমার না কৌশিকের? আমার কাছে। সুজাতা নিজে থেকেই জানতে চায়, যে লোকটা আমার কাছে মানে চৈতালির কাছে ব্ল্যাকমেলের টাকা আদায় করতে এসেছে সে কি চৈতালিকে চেনে? ও পক্ষের সম্বন্ধে আমরা কিছুই জানি না সুজাতা, তাই তার কাছে তুমি প্রথমটা চিত্রলেখা ব্যানার্জির পরিচয়ে কথা বলবে। ভাবখানা, ও যাকে ব্ল্যাকমেল করতে আসছে তুমি তার প্রিয়জন। তোমার অনেক টাকা, সেই টাকার কিছুটা দিয়ে তুমি হতভাগ্যটাকে বাঁচাতে চাইছো, কিন্তু টাকাটা তুমি সাহস করে হোটেলে নিয়ে আসোনি। ওর সঙ্গে আর একটা অ্যাপয়েন্টমেন্ট করো। এই সুযোগে লোকটাকে চাক্ষুষ দেখে রাখা যাবে। ও কোথায় সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট করে সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। তৃতীয়ত, ধরাছোঁয়ার বাইরে থেকে জানতে চেয়েও ও যে আবার টাকার দাবি নিয়ে আসবে না তার গ্যারান্টি কি? এনি কোশ্চেন। সুজাতা জবাব দেবার সুযোগ পেল না,
কারণ ঠিক তখনই বেলটা বেজে উঠল। বাসু হাতের ইঙ্গিতে সুজাতাকে চুপচাপ বসে থাকতে বলে এগিয়ে গেলেন। দ্বার খুলে দেখলেন করিডোরে দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়সী ভদ্রলোক। বেটে, মোটা, কালো, কিন্তু বেশবাসের পরিপাট্য নিখুঁত। 3 পিস স্যুট, কণ্ঠলগ্ন সিল্কের জোডিয়াক মার্কা টাই। বাসু বললেন, ইয়েস, কাকে চাইছেন? লোকটি বাসু সাহেবকে আপাদমস্তক দেখে নিয়ে বললে, একটা বিজ্ঞপ্তি দেখে এসেছি, দৈনিক সঞ্জয় উবাচতে। কে বিজ্ঞাপন দিয়েছিল? 36/24/36। বিজ্ঞাপনটা এই ঘর থেকে দেওয়া তা জানলেন কি করে? বিজ্ঞাপনটা যে এই ঘর থেকে দেওয়া নয় এটা জানিয়ে বিদায় দিলেই হয়। বাসু বললেন, ভেতরে আসুন, বসুন। খড়পোকায় আগন্তুক ঢুকতে গিয়েই থমকে গেলেন। বললেন, ও আই এম সরি, আপনি একা নন দেখছি। এসব আলোচনা তো জনান্তিকে ছাড়া হয় না, মিস্টার। নামটামও উজ্জ্ব থাক না। যে কথা বলতে এসেছেন তা যদি জনান্তিকে বলতে চান তাহলে ওকে আপাতত বিদায় করে দেই। এছাড়া তো উপায় দেখছি না। তুমি কিছু মনে করো না মা, আমাদের কিছু বিজনেস স্টক আছে, সেটা নিতান্ত। সুজাতা বলল, ঠিক আছে ঠিক আছে। হঠাৎ বাসু সাহেবের দিকে ফিরে বললে, আমি তাহলে চলি ডক্টর সরকার, বিকালে টেলিফোনে। বাসু অত্যন্ত বিরক্ত হয়ে সুজাতাকে ধমকে ওঠেন, ইউ গেট আউট। সুজাতা থতমত খেয়ে যায়, মাথা নিচু করে ঘর ছেড়ে চলে যায়। প্রৌঢ় লোকটি বললে, আপনি নামটা মুজ্জ রাখতে চেয়েছিলেন ডক্টর সরকার, সেটা এমন কিছু ব্যাপার নয়। আপনি আমার নামটাও জানতে পারেন, আমার নাম মিস্টার ঘিসিং। তাহলে বিজ্ঞাপনটা আপনিই দিয়েছিলেন কি ডক্টর সরকার? না, আমি নই, আমার মক্কেল। আপনি যার প্রতীক্ষায় আছেন, বলুন কি বলতে চান? মক্কেল? মক্কেল কেন? আপনি কি উকিল? দেখুন মিস্টার ঘিসিং, আমি চাইনি যে আমরা পরস্পরের নাম ঠিকানা জানি। ঘটনাচক্রে কিছুটা জানাজানি হয়ে গেছে, তাতে খুব কিছু ক্ষতিবৃদ্ধি হয়নি। এখন বলুন আপনি কি জন্য এসেছেন? সে কথা নিশ্চয়ই আপনার মক্কেল আপনাকে বলেছে ডক্টর। ওয়েট এ মিনিট, আপনার মুখখানা তো আমার অচেনা নয়। আমি আপনাকে আগেও কোথাও দেখেছি, অথবা আপনার ফটো। তা তো হতেই পারে, হয়তো খবরের কাগজে দেখেছেন। ড্যাম ইট, ওই মেয়েটি ধোঁকাবাজি না করলে আমি আরও আগেই আপনাকে চিনে ফেলতাম। আপনি পিকে বাসু, ব্যারিস্টার। দ্যাটস কারেক্ট। গুড গড, আপনার সঙ্গে তো আমার কোনো কারবার নেই। আপনার মক্কেল যদি আমার সঙ্গে সরাসরি কারবার করতে না চায় তাহলে গুড বাই। অল রাইট, গুড বাই। নাটকে যাকে প্রস্থানোদ্যত ভঙ্গি বলে তেমন একটা ভঙ্গি করে দ্বার প্রান্ত থেকে ফিরে এলো লোকটা। বললে, আপনি জানেন নিশ্চয়ই দেনা পাওনাটা কিসের, কেন এবং কি পরিমাণ? আপনার মক্কেল সেই ছিপে রুস্তমের পালানোর সব পথ বন্ধ। আমাকে খুশি করে দিলেই তার গোপন কথা চিরকাল গোপন থাকবে। আপনাকে নিশ্চয়ই মাসে মাসে চিরটা কাল আমার মক্কেলকে এভাবে খুশি করে যেতে হবে? না, নিশ্চয়ই নয়। সে কথা আমি ছুপে রুস্তমকে আগেই জানিয়েছি। এই ছ্যাঁচড়া কারবার আমার ভালো লাগে না, এতে বিপদও আছে। তাই এবারের এই লেনদেনটাই আমাদের শেষ কারবার। এরপর আমি আর একটা বিজনেস খুলে বসব, যে বিজনেসটা আটকে আছে নগদ টাকার অভাবে। আপনার মক্কেল এসব কথা আপনাকে বলেনি? বলেছে, সে রাজিও হয়েছে টাকাটা মেটাতে। ইনফ্যাক্ট টাকাটা সে আমাকে হস্তান্তরিত করার পরে ওই বিজ্ঞাপনটা ছাপতে দিয়েছে। তাহলে মাছ থেকে আপনি বাগড়া দিচ্ছেন কেন? আমি শুনে যাচ্ছি, বলে যান। দেখুন মিস্টার বাসু, এটা আপনি যা ভাবছেন তা নয়। আমি আবার কি ভাবছি? স্পষ্ট করেই বলি, এটা ব্ল্যাকমেলিং আদৌ নয়, খেসারত, জাস্ট কম্পেনসেশন। আপনার মক্কেল তার পাপের প্রায়শ্চিত্ত করছে মাত্র। তাহলে অবশ্য আমার আপত্তি নেই টাকাটা দিতে। পুরো 50? কমিশন না রেখে? কিসের কমিশন? মক্কেল যখন ব্ল্যাকমেলিংয়ের টাকা দিচ্ছে না, প্রায়শ্চিত্ত হিসেবে খেসারত দিচ্ছে, তার কাছে ফি যা নেবার তা আমি পৃথকভাবে নেব। তাহলে এখনই দিয়ে দিন নগদানগদি। এখনই কেমন করে দেই? টাকাটা ব্যাংকে জমা দিই, আপনার নামে অ্যাকাউন্ট পেয়ে চেক বানিয়ে আনি, খেসারতের ড্রাফটটা বানাই, আপনার তরফের উকিল
কি বকছেন মশাই পাগলের মতো? আপনার মক্কেল আপনাকে কতটা বলেছে বলুন তো? অ্যাকাউন্ট পেজে কি আমি খেসারতটা নিতে পারি? তাহলে আপনি যে আবার নতুন দাবি নিয়ে আমার মক্কেলকে বিরক্ত করবেন না তার গ্যারেন্টি কোথায়? কোনো ভদ্রলোক তা করে না। কারেক্ট, কিন্তু ভদ্রলোকেরা খেসারতের টাকা অ্যাকাউন্ট পেয়ে চেকে গ্রহণ করে থাকেন। আপনি আমাকে লেজে খেলাবার চেষ্টা করলে ওই 50,000 কিন্তু 1 লাখে উঠে যাবে। বাসু একগাল হেসে বললেন, জানি, লেজ নিয়ে যারা খেলে তারা অমন ত্রিং ত্রিং লাফ মারার চেষ্টা করে, মুখ থুবড়ে পড়েও। লোকটা গম্ভীর হয়ে গেল, বলল, ঠিক আছে, আপনার সঙ্গে আমার কোনো কারবার নেই। আপনার মক্কেলকে জানাবেন 72 ঘন্টার ভিতর আমার দাবি পূরণ না হলে আমি যা চেয়েছি তার দ্বিগুণ খেসারত দাবি করব। কিন্তু আমার মক্কেল যদি আপনার পরামর্শ না শুনে সরাসরি আপনাকে খেসারতটা মেটাতে চায়, তাহলে কোথায় আপনার পাত্তা পাবে? আপনি বেশি চালাকি করবেন না মিস্টার বাসু। আপনার ফোন নম্বর টেলিফোন গাইডে আছে। আমি ফোন করে আপনাকে জানাবো কোথায় খেসারতটা পৌঁছে দিতে হবে। কখন? যখন আমার মন চাইবে। তার চেয়ে সরাসরি আমার মক্কেলকে ফোন করলেই ভালো হয় নাকি? ওর ফোন নম্বরটা দেব? একবার বলেছি, আবার বলছি, বেশি চালাকি করবেন না। লোকটা গটগট করে এবার সত্যিই বেরিয়ে গেল ঘর থেকে। বাসু টেলিফোনটা তুলে নিয়ে 321 নম্বর ঘরে রিং করলেন। ও প্রান্তে চৈতালি ধরতেই প্রশ্ন করলেন, আমি বাসু মামু বলছি। শোনো চৈতালি, ব্ল্যাকমেলার এসেছিল। তার দৈহিক বর্ণনা, তার পোশাকের বিবরণ দিচ্ছি। দেখো তো লোকটাকে চিনতে পারো? চৈতালি ধরতে পারল না। বাসু বললেন, একটু পরেই আমি তোমার ঘরে আসছি, তুমি তৈরি হয়ে নাও। ব্যাংকে যেতে হবে টাকাটা জমা দিতে। ঠিক তখনই আবার কে ডোরবেল বাজালো। বাসু টেলিফোন নামিয়ে এগিয়ে এসে খুলে দেখেন সুজাতা ফিরে এসেছে। বললেন, তোমার অভিনয়টা ভালোই হয়েছিল, কিন্তু কাজে লাগেনি। ডক্টর সরকার সেজে আত্মগোপনের সুযোগ পাওয়া গেল না। লোকটা আমাকে চিনতে পেরে গেল। আর আপনি ওকে কি করে চিনব? ওর উপাধি নিশ্চয়ই কিসিং নয়? না, নয়, কিন্তু ওর আসল নাম ঠিকানা আপনি একটু পরেই জানতে পারবেন। কিভাবে? আমি নিচে নেমে যেতেই আপনার ভাগ্নের সঙ্গে দেখা হয়ে গেল। আমার কাছে সব কথা শুনে সে গাড়িতে গিয়ে বসল। আমাকে বলল পাশের সিটে বসতে। ওই লোকটা হোটেল থেকে বেরিয়ে এলেই ওকে চিহ্নিত করে আমি যেন গাড়ি থেকে নেমে যাই। আপনাকে এসে খবর দিই যে ও লোকটাকে ফলো করতে গেছে। বাসু খুশি হয়ে বললেন, গুড ওয়ার্ক। তারপর? লোকটার সঙ্গে আপনার কি কথাবার্তা হয়েছে আমি জানি না, কিন্তু মনে হলো সে ক্ষেপে আগুন হয়ে আছে। ডাইনে বাই তাকালো না, বুনো মোষের মতো ঘোত ঘোত করতে করতে ওর মারুতি সুজুকি গাড়িতে গিয়ে বসলো। নম্বরটা টুকে এনেছি। ভেরি গুড। আমি বরং ও ঘরে গিয়ে দেখি চৈতালি কি করছে। এতক্ষণে ওর সুটকেস গোছানো হয়ে গেছে নিশ্চয়ই। ব্যাংক আওয়ার্সের মধ্যে টাকাটা জমা না দেওয়া পর্যন্ত আমার প্রাণটা ঠান্ডা হচ্ছে না। আমি ওকে নিয়ে ব্যাংকে যাচ্ছি। তুমি ইতিমধ্যে AAEI-তে একটা ফোন করো কল্যাণকে। কল্যাণ ভদ্র, আমাকে খুব শ্রদ্ধা করে। আমার নাম করে জিজ্ঞেস করো ওই নম্বরের গাড়ির মালিক কি AAEI-এর মেম্বার? আমি জানতে চেয়েছি। তাহলে নাম ধাম ফটো সব পাওয়া যাবে। চৈতালি ঘরে তৈরি হয়েই বসেছিল। বাসু তাকে নিয়ে সামনের ব্যাংকে গেলেন। ব্যাংক ড্রাফটটা বানাতে বেশ সময় লাগল। যা হোক, কাজ সেরে বাসু সাহেব ড্রাফটটা চৈতালিকেই রাখতে দিলেন। বললেন, চলো এবার দুজনে আমার 321 নম্বর ঘরে ফিরে যাই। আমি চাই না তোমাকে এই হোটেলের বেশি লোক মুখ চিনে রাখুক। আমরা ঘরেই কিছু খাবার আনিয়ে খেয়ে নেব। তারপর আমি তোমার নামে বুক করা ঘরে চলে যাব। এই ঘরের চাবিটা নিয়ে তুমি ঠিক 1টা নাগাদ খালি হাতে, অর্থাৎ শুধু ভ্যানিটি ব্যাগ হাতে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে যেও। নিচে নেমে গিয়ে একটা ট্যাক্সি নেবে। কেউ তোমাকে লক্ষ্য করছে কিনা, ফলো করছে কিনা ভ্রুক্ষেপ করবে না। ট্যাক্সি নিয়ে সোজা শিয়ালদহ স্টেশনে চলে যাবে। এ কাউন্টার ও কাউন্টার ঘোরাঘুরি করে লেডিস টয়লেটে ঢুকে পড়বে। সেখান থেকে অন্য দরজা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। একটা ফ্লাইং ট্যাক্সি ধরবে বিকাল 3:30 নাগাদ। সোজা চলে যাবে দমদম এয়ারপোর্ট। ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারে গিয়ে আমার নাম ছাপা এই কার্ডটা দেখালেই তুমি বাগডোগরার একটা টিকিট পেয়ে যাবে।
তোমাকে নিয়ে ওই 7:17 প্লেনে আমি শিলিগুড়ি যাব আজ। এনি কোশ্চেন? আগে না। দুজনে সেই মতো 321 নম্বর ঘরে এলেন, খাবারের অর্ডার দিলেন। আহার যখন মধ্যপথে তখন বেজে উঠল টেলিফোন। বাসু ধরলেন। ওপাশের ঘর থেকে সুজাতা ফোন করছে। ইয়েস, বলো সুজাতা। ও টেলিফোন করেছিল। লোকটার নাম সত্যি ঘিসিং, হীরালাল ঘিসিং। জৈন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে জানাশোনা আছে। নেপালি কিউরিও জোগাড় করে। চৈতালি তাকে চেনে না? কমিশন এজেন্টকে? বাসু টেলিফোনে হাত চাপা দিয়ে প্রশ্নটা চৈতালিকে করলেন। চৈতালি বলল, হ্যাঁ চিনি বই কি, কাঠমান্ডুতে থাকেন। রঞ্জনাদি ওর রাখি বহিন। উনি কলকাতায় এসেছেন কবে? কেন? বাসু সে কথার জবাব না দিয়ে সুজাতাকে প্রশ্ন করেন, কৌশিক কি ওর ঠিকানা জেনে এসেছে? আগে হ্যাঁ, লিটল রাসেল স্ট্রিটে একটা অ্যাপার্টমেন্ট হাউসের 7 তলায় থাকেন। অ্যাপার্টমেন্ট 7/3, নতুন অ্যাপার্টমেন্ট হাউস। বাড়ি নম্বর 132/A। বাড়িটার নাম স্কাইলার্ক। বাসু বললেন, আমি এখনই ও ঘরে আসছি, অপেক্ষা করো। টেলিফোন নামিয়ে রাখতেই চৈতালি জানতে চায়, মিস্টার ঘিসিং কি এখন কলকাতার বাসিন্দা? আর রঞ্জনাদি? রঞ্জনাদির কথা তো আমি জানতে চাইনি, তবে ঘিসিং থাকেন লিটল রাসেল স্ট্রিটের স্কাইলার্কে 132/A। তা সে যাই হোক, তুমি স্রেফ ভ্যানিটি ব্যাগ হাতে এয়ারপোর্টে চলে যাবে। দেখো কেউ যেন তোমাকে এয়ারপোর্টে ফলো না করে। তোমার সুটকেসটা নিয়ে আমি এই ঘর থেকে চেক আউট করে যাব। সুজাতা কাল চেক আউট করবে চিত্রলেখা ব্যানার্জির পরিচয়ে। চৈতালি ঘাড় নেড়ে সায় দিল। বাসু ফিরে এলেন 315 নম্বরে। দেখলেন সুজাতাও সাহস করে ডাইনিং হলে যায়নি। তার ভুক্তাবশিষ্ট প্লেট পড়ে আছে দরজার কাছে। বাসু সাহেব ভিতরে এসে দরজাটা বন্ধ করে দেবার পর সুজাতা জানতে চায়, ব্যাংকের কাজ মিটল? হ্যাঁ, কালো টাকা আবার সাদা হয়ে গেছে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল যেন। আপনার কি মনে হয় মামু, মেয়েটি সত্যি বিপদে পড়েছে? ঠিক বুঝতে পারছি না সুজাতা। হীরালাল ঘিসিং তাহলে আমার কাছে মিথ্যা পরিচয় দেয়নি। সে ওদের নেপালের এক্সপোর্ট ইম্পোর্টের কাজ দেখে। চৈতালি বলল, রঞ্জনা ওর রাখি বহিন। সে হরিমোহনকে ব্ল্যাকমেলিং করছে কেন? কি বাবদে? হরিমোহনই বা অত টাকা কোথায় পেল? রিভলভারটাই বা তার হেফাজতে ছিল না কেন? অনেকগুলো প্রশ্নের উত্তর পায়নি। তাই বোঝা যাচ্ছে না চৈতালি কতটা বিপদে পড়েছে। সুজাতা কি একটা জবাব দিতে যাচ্ছিল, তার আগেই কে যেন দ্বারে করাঘাত করল। সুজাতা বলে, ঘিসিং ফিরে এলো নাকি? বাসু মাথা নাড়লেন, না, সে এলে বেল বাজাতো। এ করাঘাতে ঔদ্ধত্যের প্রকাশ। হয় হোটেলের হাউস ডিটেকটিভ, নয় পুলিশ। ঘরটা তোমার, তুমিই দরজাটা খুলবে, কিন্তু কথাবার্তা আমাকে বলবার সুযোগ দিও। সুজাতা গিয়ে দরজাটা খুলে দিতেই ঘরে ঢুকল দুজন সাদা পোশাকের পুলিশ। দুজনেরই মুখ চেনা। নাম দুটো মনে পড়ল না বাসু সাহেবের। ওদের মধ্যে বয়স্ক পুলিশ অফিসারটি বলে ওঠেন, এ কি বাসু সাহেব, আপনি এখানে? বাসু বললেন, প্রশ্নটা আমরাও করতে পারি, আপনারা এখানে? দুজনে এগিয়ে এলো। দরজাটা বন্ধ করে গুছিয়ে বসল দুটি চেয়ারে। বয়স্ক পুলিশ অফিসারটি তার পকেট থেকে শনাক্তিকরণ কার্ডটা দেখিয়ে বললেন, ক্যালকাটা পুলিশ, লালবাজার থেকে আসছি। বাসু বললেন, কি ব্যাপার? বয়স্ক অফিসারটি তার সহকারীকে বললেন, কাগজটা পড়ে দেখো তো গণেশ, কি লিখেছে? বয়স 20, রং ফর্সা, 5 ফুট 2, 150 পাউন্ড। শেষ দেখা গেছে নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল চুড়ি, নীল লকেট, তাই তো? গণেশ সুজাতাকে আপাদমস্তক এক নজর দেখে নিয়ে একগাল হেসে বললে, ইউক্লিডের ভাষায় সমানুপাত। বয়োজ্যেষ্ঠ পুলিশ ধমকে ওঠেন, ইউক্লিড? সে আবার কে? সেই অ্যাংলো ইন্ডিয়ান স্মাগলার ছোকরা? আগে না স্যার, বলছি কি হুবহু মিলে গেছে। ইউক্লিড না চেনা পুলিশ অফিসারটি এবার সুজাতাকে প্রশ্ন করেন, মা লক্ষ্মীর নামটা নিশ্চয়ই চৈতালি বসু, শিলিগুড়ির বাসিন্দা? বাসু বাধা দিয়ে বলে ওঠেন, জাস্ট মিনিট। সর্বপ্রথমে বলুন, আপনারা দুজন পুলিশ এ ঘরে কেন হানা দিয়েছেন? টাক সর্বস্ব রুখে ওঠেন, সে কথা আপনাকে বলতে যাব কেন? কারেক্ট, আমাকে বলবেন না, বলবেন ওই মেয়েটিকে।
যাকে প্রশ্নটা করছেন আপনারা কি আন্দাজ করছেন ও কোনো অপরাধ করেছে? করে থাকতে পারে, আবার নাও পারে, আমরা জানি না। আমরা এসপি শিলিগুড়ির অনুরোধ মতো কিছু তথ্য সংগ্রহ করছি মাত্র। ঠিক কথা, কিন্তু শিলিগুড়ির পুলিশ কি সন্দেহ করছেন মেয়েটি কোন অপরাধ করেছে? কি অপরাধ তা আমরা কেমন করে জানব? ওরা যেটুকু জানতে চেয়েছে তাই আমরা তদন্ত করে জানাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের কর্তব্য হবে মেয়েটিকে তার সাংবিধানিক অধিকার সম্বন্ধে সচেতন করে প্রশ্নটা পেশ করা। উনি যেন তা জানেন না, ন্যাকা। ওই প্রশ্নটা আপনাকে পেশ করতে হবে সুপ্রিম কোর্টে। কোন প্রশ্নটা? সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের বিচারকদ্বয় ন্যাকা কিনা তারাই বিধানটা পাকা করেছেন। অলরাইট অলরাইট, অবধান করুন মিস বোস। আমরা বর্তমানে আপনাকে কোনো বিশেষ অপরাধে অপরাধী বলে চিহ্নিত করছি না, আপনাকে গ্রেপ্তার করতেও আসিনি। আপনি ইচ্ছে করলে আমাদের প্রশ্নের কোনো জবাব নাও দিতে পারেন। বলতে পারেন যে আপনার উকিলের উপস্থিতি ভিন্ন, আপনি আমাদের কোনো প্রশ্নের জবাব দেবেন না। আপনি যদি নিজে বাধা দিয়ে বাসু বলেন, মেয়েটির অ্যাটর্নি এখানে উপস্থিত, আমি নিজেই। অলরাইট, এবার বলুন মিস চৈতালি বাসু, আপনি এ হোটেলে এমন ছদ্মনামে কেন উঠেছেন? জবাব দিলেন বাসু, ব্যক্তিগত প্রয়োজনে। মিস বোস, আপনি কি জানেন যে যে কোম্পানিতে আপনি ক্যাশিয়ারের চাকরি করেন তার তহবিল থেকে একটা বিরাট টাকার অঙ্ক তছরূপ হয়ে গেছে? নো কমেন্টস। এক কথায় থামিয়ে দিলেন বাসু সাহেব। আপনি ক্রমাগত ফোড়ন কাটছেন কেন মশাই? আপনি জানেন কি বিরাট অঙ্কের গরমিল হয়েছে ওদের তহবিলে? পাক্কা 2 লাখ, বুঝলেন? 2 lakhs। এই প্রথম মনে হলো বাসু সাহেব একটু ঘাবড়ে গেছেন। অসতর্কভাবে প্রশ্ন করে বসেন, কি বললেন? আপনি কি কানে খাটো নাকি মশাই? আমি বলেছি 2 লক্ষ টঙ্কা। ক্যাশিয়ার নিরুদ্দেশ হবার সঙ্গে সঙ্গে। বাসু ততক্ষণে সামলে নিয়েছেন। বলেন, আপনারা অথবা শিলিগুড়ির পুলিশ কি মনে করেন যে আমার মক্কেল এই তহবিল তছরূপের জন্য দায়ী? আমি এখনও সে কথা বলিনি। আমি শুধু কিছু তথ্য সংগ্রহ করতে চাইছি। কিন্তু আপনারা একবারও বলেননি যে এই তহবিল তছরূপের অপরাধে আপনারা আমার মক্কেলকে দায়ী করবেন না। আগে না, তা বলিনি। আবার একথাও বলিনি যে তিনিই দায়ী। নর্দার্ন সার্কেলের ডিসির অনুরোধ অনুসারে আমরা কিছু তথ্য সংগ্রহ করছি মাত্র। সেক্ষেত্রে ওর আইন পরামর্শদাতা হিসেবে আমি ওকে পরামর্শ দেব কোনো প্রশ্নের জবাব না দিতে। 2 পুলিশ অফিসার উঠে দাঁড়ায়। সুজাতার দিকে ফিরে বলে, কাজটা ভালো করলে না চৈতালি দিদি? আচ্ছা চলি। ওরা ঘর ছেড়ে চলে যায়। বাসু বলেন, সুজাতা, পারতপক্ষে এ ঘরের বাইরে যেও না, কারণ তোমার অনুপস্থিতির সুযোগে ওরা এ ঘরে কনসিল্ড মাইক্রোফোন বসিয়ে দিতে পারে। তুমি পারতপক্ষে টেলিফোনও ব্যবহার করো না। ওরা যতক্ষণ বিশ্বাস করবে চৈতালি বসু এ ঘরে বন্দি আছে, ততক্ষণই আমরা দুজন নড়াচড়ার সুযোগ পাব। কৌশিক যদি ফোন করে তাকে বলবে পরে কথা হবে, কারণ ওরা তোমার ফোন ট্যাপ করে ইনকামিং কল মনিটর করবে, হয়তো টেপ রেকর্ড করবে। চুপচাপ বসে থাকবো? এ ঘরে টিভি পর্যন্ত নেই। হোটেল স্টেশনারি তো রয়েছে, বসে বসে পদ্য লেখো না। পদ্য মানে কবিতা? আমি জীবনে লিখিনি। সে আপনার ভাগ্নে হলে পারত। ছেলেবেলায় গঙ্গাত্রস্ত কিছু মুখস্থ করেছিলে, তাহলে সেটা ঝালিয়ে নিতে থাকো। বলো না, দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। কাল রাত্রে বাসু সাহেব শিলিগুড়ির সেবক রোডের নূরজাহান হোটেলে এসে উঠেছেন। রাত 9টা নাগাদ। আছেন 7 তলার একটা এসি ডিলাক্স সুইটে। হোটেলটা আনকোরা নতুন, এখনও উপরতলায় কাজ হচ্ছে। শিলিগুড়ি ব্যবসা ক্ষেত্র হিসেবে দিন দিন ফুলে ফেঁপে উঠছে। সমানতালে লাভজনক হচ্ছে হোটেল ব্যবসায়। হোটেলে বার আছে। বাসু সুটকেসে ওর প্রিয় হুইস্কি নিয়েই এসেছেন, সিভাস রিগাল আবার সর্বত্র পাওয়াও যায় না। বেলবয়কে দিয়ে কিছু চিকেন কাবাব আর বরফ আনিয়ে নিয়েছেন। ফোনটা তুলে নিয়ে কলকাতার বাড়িতে এসটিডি করলেন। ধরল কৌশিক। জানতে চাইল, শিলিগুড়ির হোটেল থেকে বলছেন তো? বাসু বললেন, সুজাতা কি এখনো হোটেলে? আগে হ্যাঁ, 315 নম্বর ঘরটা সে কুম্ভের মতো রক্ষা করছে। কুম্ভ?
কোন কুম্ভ? অ্যাকুইরাস? আগে না, কুম্ভ রাশি নয়, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। আমি গেছিলাম, বেল বাজালাম, নো সারা শব্দ। টেলিফোন করলাম, নো সারা শব্দ। রুদ্ধদ্বার কক্ষে সে নির্বিকল্পে দিব্যি আছে। আর তোমার গৃহিণী এই নাটকে যে চরিত্রটা অভিনয় করছে তার খবর কিছু জানো? সে কি? সে খবর তো আপনি আমাদের জানাবেন। না, জানাতে পারছি না। ওই ফ্লাইটেও আসেনি, টিকিটও কালেক্ট করেনি। প্রথম দিনই ও বলেছিল নিরুদ্দেশ হতে চায়। এতদিনে সে সফলকাম হয়েছে বলে মনে হচ্ছে। সে কোথায় জানি না। কাল সকালে ওখানকার একটা অফিসে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা রাখছেন তো? হ্যাঁ, এলামি যখন তখন অফিসটা এক নজর দেখে যাই। হাসপাতালেও একবার যাব। তারপর বিকাল 5:25 ফ্লাইট ধরে ফিরে যাব। তুমি গাড়িটা নিয়ে দমদম এয়ারপোর্টে এসো। ঠিক আছে, লাইনটা একটু ধরুন। মামিমা কি যেন কথা বলবেন। তিনি আবার কি বলবেন? একটু পরেই রানীদেবীর কণ্ঠস্বর শোনা গেল টেলিফোনে। তুমি বোতলটা বার করে ফেলে রেখে গেলে কেন? তুমি চলে যাবার পর দেখি সিভাস রিগালের বোতলটা সুটকেস থেকে বার করে। বাসু কথার মাঝপথেই বলে ওঠেন, না, ভাবলাম বিদেশ বিভুঁইয়ে এক রাত না হয় নাই খেলাম। 1-8 দিন বাদ দিলে অভ্যাসটা। ধমক দিয়ে ওঠেন রানী। ন্যাকামি করো না, সাপের হাঁচি বেঁধে চেনে। আমি মেপে 2 প্যাক বোতলে ভরে রেখেছিলাম বলে ওটা নামিয়ে রেখে গেছো? এটুকু বুঝবার মতো বুদ্ধি তোমার রানুর আছে। শোনো, কলকাতা থেকে উড়বার আগেই কোনো খানদানের লিকার শপ থেকে নতুন যে বোতলটা কিনেছো তা থেকে 3 পেগের বেশি খেও না যেন। বাসু হতাশ হয়ে বলেন, বাড়ি শুদ্ধ সবাই যদি গোয়েন্দা হয়ে ওঠে। কথাটা শেষ হলো না, তার আগেই রানু লাইনটা কেটে দিলেন। পরদিন সকাল 10:30টায় একটা ট্যাক্সি নিয়ে চলে এলেন অফিস কমপ্লেক্সে। ঠিকানা খুঁজে বার করতে অসুবিধা হলো না। এটাও বেশ বড় অফিস। সেবক মার্কেন্টাইল বিল্ডিং কমপ্লেক্স। বড় সাইনবোর্ডে জৈন কিউরিও শপের বিজ্ঞপ্তি। সামনে প্লেট গ্লাসের ডিসপ্লে উইন্ডো, তার সামনে রোলিং শাটার্স, পাশে বন্দুকধারী পাহারা। ডিসপ্লে উইন্ডোতে নানান জাতের কিউরিও, হাতির দাঁতের কাজ, রূপার ওপর ফিলিগ্রি, সিল্ক ক্রোল, নানান জাতের পেন্টিং, এদেশি ও দেশি। হঠাৎ বাসু সাহেবের নজর হলো এদিক ওদিক দেখতে দেখতে ওর মক্কেল চৈতালি সাবধানে বড় রাস্তা পার হচ্ছে। বাসু 2 পা এগিয়ে গেলেন, অফিসের প্রধান প্রবেশদ্বারের থেকে একটু দূরে। চৈতালি ওকে দেখতে পেল। বাসু ভেবেছিলেন প্রচণ্ড একটা ধমক দেবেন, দেওয়া হলো না। এক রাত্রে চৈতালি যেন আমূল বদলে গেছে, তাকে চেনাই যায় না। মেয়েরি আতোয়ানেদের কর্মবহুল জীবনের শেষ রাত্রিটা যেন ওর কাটিয়ে এসেছে। প্রসাধনের চিহ্ন মাত্র নেই, চুলগুলো ঝড়ে বিধ্বস্ত পাখির বাসা। বাসু ওর 2 বাহুমূল চেপে ধরে বলেন, কি হয়েছে চৈতালি? হরি হরি, কাল রাত 1টার সময়। বাকিটা বলতে পারল না। বৃদ্ধের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদে ফেলল। বাসু ওর মাথায় হাত বুলিয়ে বললেন, লক্ষ্মীটি, চৈতালি কাঁদে না। রাস্তার মাঝখানে এভাবে। হাত দিয়ে ইঙ্গিত করতেই একটা ট্যাক্সি এগিয়ে এলো। লোকটার হাতে একটা 20 টাকার নোট গুজে দিয়ে বললেন, কাছাকাছি কোনো পার্কে নিয়ে চলো সর্দারজি। 50 ট্যাক্সি ড্রাইভার বিয়োগান্ত নাটকটাতে অভিভূত হয়েছেন। নিঃশব্দে ওদের দুজনকে নিয়ে এসে দাঁড় করালো একটা ফাঁকা উদ্যানে। বাসু ট্যাক্সিটাকে অপেক্ষা করতে বলে ওকে নিয়ে নামলেন, বেঞ্চে গিয়ে বসলেন। বললেন, শেষ সময়ে কি তুমি উপস্থিত ছিলে? চৈতালি ইতিবাচক গ্রীবা সঞ্চালন করলেন। ওর জ্ঞান কি ফিরেছিল শেষ পর্যন্ত? দুদিকে মাথা নেড়ে এবার জানালো, না। এখনো কি হাসপাতালে আছে? এবার রুমালের চোখ মুছে চৈতালি বললে, না, ধ্রুব, সতীশ, নিমাই, মদনলাল ওরা সবাই ওকে নিয়ে গেছে শ্মশানে। হিন্দু সৎকার সমিতির গাড়িতে আমাকে যেতে বারণ করল। ধ্রুবই ওর সবচেয়ে প্রাণের বন্ধু ছিল। সেই শ্মশানে করবে, আমাকে কিছুতেই সঙ্গে নিল না। ওরা ঠিকই করেছে। ওরা বোধহয় হরির বন্ধু ছিল, তাই নয়? আমারও বন্ধু, আমরা তো যমজ। মনটাকে শক্ত করো চৈতালি, এদিকেও তোমার অনেক কাজ বাকি। জানি, সেই জন্যই তো ছুটে চলে এসেছি। প্লেনটা ধরতে পারলাম না। রাত 8টায় একটা চার্টার্ড প্লেনে এসেছি। একটা টিকিট খামোখা নষ্ট হলো, কি আর করা যাবে? তা তো বটেই,
কিন্তু প্লেনটা তুমি ধরতে পারলে না কেন? যথেষ্ট মার্জিন নিয়ে তো হোটেল থেকে বের হয়েছিলে। আমি যখন হোটেল ছাড়ি তখন বেলা 3:10। তুমি তো তার আগেই। হ্যাঁ, তার আগেই আমি, কি জানেন, আমার ক্রমাগত মনে হচ্ছিল কে যেন আমাকে ফলো করছে। তাছাড়া একটা টেলিফোন বুথে গিয়ে আমি এই শিলিগুড়ির হাসপাতালে এসটিডি করেছিলাম। ওরা বলল, ওরা জানালো হরির অবস্থা। আমার আর কোনো জ্ঞান ছিল না মামু। বাসু ওর পিঠে চাপড় মেরে বললেন, লুক হিয়ার চৈতালি, যা হবার হয়ে গেছে। হরি যে তোমার কতখানি ছিল তা আমি বুঝছি, কিন্তু তোমার বিপদও কাটেনি এখনো। শিলিগুড়ি পুলিশ তোমাকে খুঁজছে। এখন আর আমার কোনো ভয় নেই। জেলে যেতে বা ফাঁসি হলে, তাই তো সোজা অফিসে যাচ্ছিলাম। বোকার মতো কথা বলো না চৈতালি। হরি যে চোর নয়। তুমি যে তহবিল তছরূপ করনি এটা প্রমাণ না করে তুমি মরেও শান্তি পাবে না। স্বর্গ থেকে তোমার বাবা মা, মাসিমা, এমনকি হরি। চৈতালি দুহাতে মুখ ঢাকল। বাসু বললেন, বাড়ি যাও চৈতালি। দরজা জানলা বন্ধ করে লম্বা একটা ঘুম দাও। স্লিপিং ট্যাবলেট খেয়ে নিও। ঘন্টা 4-5 ঘুমাতে পারলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। এদিকটা আমি সামলাচ্ছি, তুমি নিশ্চিন্ত থেকো। এসো, আগে তোমাকে বাড়িতে পৌঁছে দিই। চৈতালি রাজি হলো। ট্যাক্সি করে বাসু সাহেব ওকে পৌঁছে দিলেন ওর বাড়িতে। SBI এর ব্যাংক ড্রাফটটা ওর কাছ থেকে নিয়ে নিলেন। ওই ট্যাক্সিতেই ফিরে এলেন অফিসে। প্লেট গ্লাসের ডবল দরজা, ভিতরটা বাতানুকূল করা। পাশে বিজ্ঞপ্তি, রিসেপশন। একটি মেয়ে বসেছিল। সুমিত্রা গর্গ না ঝর্ণা তামাং বুঝতে পারলেন না। মেয়েটি যান্ত্রিক হাসি হেসে বললে, মে আই হেল্প ইউ স্যার? জৈন সাহেব কি দপ্তরে এসেছেন? সিনিয়র মিস্টার জৈন? আগে না, তিনি বিজনেস ট্যুরে বাইরে গেছেন। তাহলে আমি মিস্টার মাধবরাজ জৈনজির সঙ্গে দেখা করব। কি নাম জানাবো তাকে? PK বাসু। মেয়েটি একটু সচকিত হয়ে ওঠে। এক্সকিউজ মি স্যার, আপনি কাটা সিরিজের, আপনি কি ব্যারিস্টার PK বাসু? হ্যাঁ, পেশায় আমি ব্যারিস্টারই বটে, ক্যালকাটা হাইকোর্টের। মেয়েটি কি একটা কথা বলতে যাচ্ছিল, তার আগেই ঘর থেকে একজন এগিয়ে এসে বললে, বড়বাবু অ্যাটেন্ডেন্স রেজিস্টারখানা চাইছেন। মেয়েটি হস্তান্তরিত করার সঙ্গে সঙ্গে বাসু বলে ওঠেন, তোমার নামটা কি মা? সুমিত্রা না ঝর্ণা? মেয়েটি অবাক হয়ে যায়, বলে, আপনি কেমন করে? বাসু আঙ্গুল তুলে বললেন, মাধবরাজজিকে খবরটা জানাও। ও ইয়েস স্যার, ইনডিড। মেয়েটি ইন্টারকমের দিকে সরে গিয়ে কাকে কি যেন বলল। যন্ত্রটা এমনভাবে বসানো যাতে কাউন্টারের বাইরে দাঁড়িয়ে বাসু কিছু শুনতে পেলেন না, ওর ওষ্ঠাধরের কম্পনও দেখতে পেলেন না। একটু পরে হল কামরার বিপরীতে একটা দরজা খুলে গেল। ইতিমধ্যে আরও 2-4 জন করণিক শ্রেণীর লোক হলে এসেছে। চেয়ারে গিয়ে বসতে শুরু করেছে। ভিতরের দিকে খোলা দরজার ও প্রান্তে এসে যিনি দাঁড়ালেন তিনি নিশ্চয়ই মাধবরাজজি। দশাশই জোয়ান, 40-এর কাছাকাছি বয়স, 5-10 উচ্চতা, কপালটা চওড়া, সামনের দিকে চুল উঠে যাওয়ায় সেটা আরও প্রকট। দৃঢ় নিবদ্ধ ওষ্ঠধর, ব্যক্তিত্বময় চেহারা। ওখান থেকেই বললেন, মিস্টার বাসু? রাইট, আমি মাধবরাজ জৈন। আমার সঙ্গে কি উদ্দেশ্যে দেখা করতে এসেছেন মিস্টার বাসু? পারপাস অফ ইউর ভিজিট? দুজনের মধ্যে অন্তত 10 ফুটের ব্যবধান। এ প্রান্ত থেকে বাসু বললেন, চৈতালি বসু। তার সম্বন্ধে কি কথা বলতে এসেছেন? চৈতালি বসু কি আপনাদের ক্যাশিয়ার? হ্যাঁ, কিন্তু সে এই অফিসে নেই, ছুটিতে আছে। ওর ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শিলিগুড়ি সদর হাসপাতালে আছে। চৈতালি সম্ভবত তার ভাইয়ের কাছে আছে, সেখানে গেলে তার দেখা পেতে পারেন, বাট আই এম নট শিওর। আমি তো বলিনি যে চৈতালিকে আমি খুঁজছি, বলেছি চৈতালির বিষয়ে আপনার সঙ্গে জনান্তিকে কিছু কথা বলতে চাই। ইজ দ্যাট সো? বলুন। বাসু অতপর উচ্চকণ্ঠে বললেন, অল রাইট, আপনি যদি এখানেই আলোচনাটা এভাবে করতে চান তাহলে তাতে আমার তরফে আপত্তি নেই। আদালতে চেঁচিয়ে বক্তৃতা করার অভ্যাস আমার আছে। শুনুন মিস্টার জৈন, চৈতালি বসু আপনাদের ক্যাশিয়ার, আমার মক্কেল। আমি কলকাতা থেকে ব্যক্তিগতভাবে জানতে এসেছি আপনারা কেন শিলিগুড়ির পুলিশকে বলেছেন যে আমার মক্কেল 2 লক্ষ টাকার তহবিল তছরূপ করে নিখোঁজ হয়েছে।
মাধবরাজ 2 হাত সামনে বাড়িয়ে 2 পা এগিয়ে এলেন। বলেন, প্লিজ স্টপ দেয়ার মিস্টার বাসু, অমন কথা আমরা বলিনি। তাহলে কেমন কথা শিলিগুড়ি পুলিশকে বলেছেন, যার ফলে লালবাজার থেকে 2 জন পুলিশ হোটেলে এসে প্রকাশ্যে হামলা করে, আমার মক্কেলকে মানহানিকর প্রশ্ন করার সাহস পায়? মিস্টার বাসু, প্লিজ, অমন একটা বিষয়ে আলোচনা করার না এটা সময় না পরিবেশ। কেন? সময়টা তো অফিস টাইম, আর পরিবেশটা তো আপনিই বেছে নিলেন আমার জনান্তিকে আলোচনার প্রস্তাবটা অগ্রাহ্য করে, তাই নয়? স্থান নির্বাচন তো আমি করিনি। আই এম সরি মিস্টার বাসু, অনুগ্রহ করে আমার ঘরে এসে বসবেন কি? বাসু মাধবরাজের নির্দেশ মতো তার ঘরে ঢুকে ভিজিটার্স চেয়ার দখল করে পাইপ ধরালেন। মাধবরাজ তার চেয়ারে বসে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমার মাথার ঠিক ছিল না। একটু আগে অডিটর আমাকে জানিয়েছেন যে তহবিলে যে ঘাটতি আছে তার পরিমাণ 2 লক্ষ টাকা। আগে না, একটু আগে নয়, আপনার মাথা এখনও ঠিক হয়নি। গতকাল দুপুরে ক্যালকাটা পুলিশ জানতো যে ঘাটতির পরিমাণ 2 লক্ষ টাকা। হ্যাঁ, তাই বটে, কাল সকালে। ফলে বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ উদ্বিগ্ন হয়ে উঠেছি। ক্যাশের চাবি থাকে 3 জনের কাছে, চাচাজি, আমি আর মিস বসু। তা চাচাজি আজ কদিন শিলিগুড়ির বাইরে, নেপালে। এদিকে মিস বসুকে ছুটি দেওয়া হয়েছে যেহেতু তার ভাই হাসপাতালে মরণাপন্ন। অথচ খোঁজ নিয়ে জানা গেল মিস বসু শিলিগুড়িতে নেই। এক্ষেত্রে আমরা যদি ব্যস্ত হয়ে, চাবি তো আপনার কাকার কাছেও থাকে, কই তার পিছনে তো আপনারা পুলিশ লিলিয়ে দেননি। মিস্টার বাসু, আমার কাকা এমপ্লয়ি নন, তিনি এই ফার্মের পার্টনার, মালিক। তিনি ইচ্ছে করলে কাউকে না বলে ভল্ট থেকে 2 লক্ষ টাকা বার করে নিয়ে যেতে পারতেন, যেমন আপনিও পারেন। ঠিক কি না? ঠিক। কিন্তু ক্যাশ থেকে কোনো কারণে তিনি 2 লাখ টাকা বার করে নিলে নিশ্চয়ই আমাকে বলে যেতেন। আপনি নিজে 2 লাখ টাকা বার করে নিলে কাকে বলতেন? কাকাকে না ক্যাশিয়ারকে? সম্ভবত 2 জনকেই। সম্ভবত, অর্থাৎ রিয়াল এমার্জেন্সি থাকলে। বাধা দিয়ে মাধবরাজ বলেন, আপনি অহেতুক তিলকে তাল করে তুলছেন মিস্টার বাসু। আই এম সরি স্যার, আপনি বেগতিক দেখে এখন তালকে টিপে টুপে তিল করে তুলতে চাইছেন। আপনি কেমন করে জানলেন যে আপনার ক্যাশিয়ার ছুটিতে থাকাকালে কলকাতার কোন হোটেলে উঠেছে, কি নামে উঠেছে? এক্সকিউজ মি স্যার, সেটা কোম্পানির গোপন ব্যাপার, এ নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করতে পারি না। বাসু বললেন, অলরাইট, আলোচনা করবেন না। আমি শুধু ব্যক্তিগতভাবে আপনাদের জানাতে এসেছিলাম যে মিস চৈতালি বসু আমার মক্কেল। আমরা মনে করি আপনারা লালবাজারে অভিযোগ করে বলতে চেয়েছেন আমার মক্কেল 2 লাখ টাকা তহবিল তছরূপ করেছে। এটা মর্যাদাহানিকর অভিযোগ, মানহানিকর। আমরা যথারীতি লিগ্যাল অ্যাকশন নেব। এই আমার কার্ড মিস্টার জৈন। আপনি বা আপনার কোম্পানি যদি আমার মক্কেলের সঙ্গে ওই ক্যাশ তহবিল সম্বন্ধে কোনো আলোচনা করতে চান, তাহলে অনুগ্রহ করে তা আমার মাধ্যমে করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আপনি কি বলতে চান যে মিস বোস সে চাকরি ছেড়ে দিচ্ছেন? সে কথা তো আমি বলিনি। আমি বলেছি আপনাদের ক্যাশের ঘাটতি বিষয়ে কোনো প্রশ্ন বা আলোচনা যদি আপনারা আমার মক্কেলের সঙ্গে করতে চান, তাহলে তা আমার মাধ্যমে করতে হবে। প্লিজ মিস্টার বাসু, আপনি ব্যাপারটা ওভাবে নেবেন না। পুলিশ যদি হোটেলে কোনো মানহানিকর কথা বলে থাকে, সে তাদের দায়িত্ব। আমরা শুধু খোঁজ নিতে বলেছিলাম মিস বসুর সঙ্গে যোগাযোগ করে জানতে যে ওই 2 লক্ষ টাকার ঘাটতি বিষয়ে তিনি কিছু জানেন কিনা। ক্যাশে আপনাদের 2 লাখ টাকা নগদে থাকে কেন? শিলিগুড়িতে ভালো ব্যাংক ট্যাঙ্ক নেই? আমাদের ব্যবসায় বেশিরভাগ ক্ষেত্রেই নগদ টাকায় বেচাকেনা হয়, চেক বা ব্যাংক ড্রাফট চলে না। যাতে কেনাবেচার কোনো প্রমাণ না থাকে, যে বেচেছে সে বোধ করি স্ট্যাম্পড রসিদও দেয় না, তাই না? না না, আপনি যা ভাবছেন তা নয়। আমরা নগদে কেনাবেচাটা পছন্দ করি। তারপর লেনদেনটা সম্পূর্ণ হলে পরে সময় সুযোগ মতো খাতাপত্রে। বুঝছেন না? আগে না, আদৌ বুঝছি না। ইনকাম ট্যাক্স বা ওয়েলথ ট্যাক্স ফাঁকি দেওয়া ছাড়া এর আর কি উদ্দেশ্য থাকতে পারে? আরে না না, এটা অন্য ব্যাপার। অনেক দেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি, ছবি ইত্যাদি আসে, তো সেসব দেশে হয়তো সীমান্তের ওপারে ওসব মালপত্র নিয়ে যাওয়াই নিষিদ্ধ। তার মানে স্মাগল গুডস,
অথবা চোরাই মাল? কি আশ্চর্য! তা হবে কেন? আমরা রামশ্যাম যদুর কাছে এসব দুষ্প্রাপ্য কিউরিও কিনি না বা বেচি না। জেনুইন ডিলার, জেনুইন খদ্দের। জেনুইন ডিলার চেকে লেনদেন করতে রাজি নন কেন? তাই তো বোঝালাম এতক্ষণ। আপনি না বুঝলে আমি নাচার। ন্যাচারালি, কিন্তু বিচারকও আমার মতো বোকা হলে আপনি নাচার বলে পার পাবেন না মিস্টার জৈন। বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা আপনাকে দিতে হবে। কি কারণে আপনাদের ক্যাশে 2-5 লাখ টাকা সবসময় নগদে রাখতে হয়? কি কারণে চেকে লেনদেন হয় না? বিচারক মানে কোন বিচারক? তা তো এখনই বলতে পারছি না। আমরা যখন মানহানির মামলাটা আনব তখন যে বিচারক সেটার বিচার করবেন। ঠিক এই সময়ই ইন্টারকম যন্ত্রটা জৈন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। সুইচ টিপে জৈন বললেন, ইয়েস, সরি টু ডিস্টার্ব ইউ স্যার। একটা খবর জানাতে বিরক্ত করছি। বড় সাহেব নেপাল থেকে ফিরে এসেছেন, এইমাত্র অফিসে এলেন। ও আচ্ছা, তাকে বলো আমার ঘরে একবার পদধূলি দিতে। তাকে আরও বলো যে ক্যালকাটা হাইকোর্টের ব্যারিস্টার মিস্টার পি.কে. বাসু আমার ঘরে বসে আছেন ওই তহবিলের ঘাটতির ব্যাপারে। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার মিস্টার শ্রীবাস্তবকে টেলিফোনে পাও কিনা দেখো। তাকে পেলে আমাকে লাইনটা দিও। বাসু বললেন, আমিও তাই চাইছি। আপনাদের আইন সংক্রান্ত পরামর্শদাতার সঙ্গে ওই মানহালি মামলাটার বিষয়ে। না না না, সেজন্য নয়। এই যে আমার চাচাজি এসে গেছেন। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো মন্তব্য করে আমাদের জানাতে পারেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় আমি সব সময় বসে থাকি। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।